আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে। এবং যারা যেখানে আছেন, আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে, সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। পৃথিবীতে অনেক ধরনের রহস্যময় ঘটনা ঘটে। প্রাচীন কাল থেকে যুগ যুগ ধরে বিভিন্ন ধরনের রহস্য দানা বেঁধেই চলেছে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দাপিয়ে বেড়াচ্ছে কোটি কোটি রহস্য। কোনো কোনো রহস্যের জাল কখনো মানুষের সামনে উন্মোচিত হচ্ছে, আবার কখনো এই পৃথিবীর বুকেই সমাধি হয়ে যাচ্ছে সেই সব রহস্যের। কেউ কেউ রহস্যের জাল ভেদ করে আল্লাহর রহমতে বের হচ্ছে, আবার কেউ কেউ এই রহস্যের জোয়ারে বিলীন হয়ে হারিয়ে যাচ্ছে। আজকে সেই রকম এক রহস্যময় এবং অদ্ভুত ঘটনা নিয়ে হাজির হলাম। ঘটনাটি আমাকে দিয়েছে আমার গ্রামের এক বড় ভাই। কথায় কথায় কিছুদিন আগে আমি আমার এক ছোট ভাইয়ের কাছে জানতে পারি আমাদের গ্রামের আজিজ ভাইয়ের শ্বশুরকে বহু বছর আগে কোনো এক অদৃশ্য শক্তি নিয়ে গেছে। সে আরো বলে যে ঘটনাটি সে বিস্তারিত জানে না, তবে তার মায়ের কাছে শুনেছে যে আজিজ ভাইয়ের শ্বশুর বহু আগে হারিয়ে গেছে, এখনো ফেরত আসেনি। ছোট ভাইয়ের মুখে এই কথা শুনে মনে মনে কিছুটা দুঃখ পাই, আবার এই ভেবে খুশি হই যে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের লিসেনারদের জন্য একটা অন্যরকম ঘটনা পেতে যাচ্ছি। ছোট ভাইয়ের মুখে এই কথা শোনার দুদিন পর সকাল 11টার দিকে আজিজ ভাইয়ের সাথে দেখা হয়ে যায় আমার। তখন তাকে ডেকে একসাথে বসে কথা বলছিলাম। তখন তার কাছে তার শ্বশুরের সাথে ঘটনার পুরো বিবরণ জানতে চাই। তখন তিনি জোরে একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, আব্বাকে কখনো দেখিনি, তার কথা শুনেছি অনেক, জানি না আর কখনো দেখবো কিনা। তখন তাকে বলি, ভাই ঘটনাটার পুরো ডিটেলসটা আমাকে খুলে বলেন। তখন তিনি পুঙ্খানুপুঙ্খভাবে ঘটনাটি তুলে ধরেন। তিনি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই বলছি। আজিজ ভাই তার শ্বশুরের গ্রামের নামটি বলতে নিষেধ করেছেন। ঘটনাটি ঘটে 1980 সালের মাঝামাঝি সময়ে। তার শ্বশুরের নাম হারুন মাওলানা। তিনি তার এলাকার একজন তাগড়া যুবক এবং উঠতি মাওলানা, মানে নতুন মাওলানা পাশ করে মাদ্রাসায় চাকরি নিয়েছেন। তিনি আমাদের পাশের গ্রামের একটি মাদ্রাসায় পড়াতেন এবং সেখানেই থাকতেন। মাদ্রাসাটির নাম বললে মোল্লাহাট থানার সবাই চিনবেন, তাই মাদ্রাসার নামটি উল্লেখ করছি না। মাদ্রাসায় চাকরি নেয়ার কিছুদিনের মধ্যে হারুন মাওলানা এলাকার একজন ভালো মাওলানা হিসাবে পরিচিতি লাভ করেন। মানুষ হিসাবে তিনি আবার ছিলেন দাম্ভিকতায় পরিপূর্ণ একজন। কোনো কিছুতে তেমন পরোয়া করতেন না, কাউকে পাত্তা দিতেন না। তিনি একজন সাহসী মানুষ ছিলেন। রাত বিরেতে চলাফেরা, বিভিন্ন জায়গা থেকে ফিরতে প্রায় তার রাত হতো। এক কথায় ভয়ডরহীন একজন মানুষ তিনি। 1980 সালের দিকে তার বয়স ছিল 27 কি 28 বছর। তখন তার 3টা সন্তান ছিল। তার ওয়াইফ সন্তানদের নিয়ে বাড়িতে একাই থাকতেন। আর মাদ্রাসার শিক্ষকতার জন্য এই হারুন মাওলানা মাদ্রাসায় থাকতেন। নতুন চাকরি নিয়েছেন মাদ্রাসায়, দিনকালও ভালো কাটছিল। মাদ্রাসা এলাকার মানুষদের সাথেও তার অল্প দিনে বেশ সখ্যতা গড়ে ওঠে। এই হারুন মাওলানার 2টা ছেলে এবং একটা মেয়ে ছিল। মেয়েটা ছিল সবার ছোট। তখন তার মেয়ের বয়স ছিল 6 মাসের মতো। হারুন মাওলানা সেই ছোট মেয়েটাই আমাদের আজিজ ভাইয়ের স্ত্রী। একদিন গভীর রাতে হারুন মাওলানা দাওয়াত খেয়ে ফিরছিলেন মাদ্রাসায়। তার সাথে তার 3-4 জন ছাত্রও ছিল। তখন গ্রামের রাস্তা ছিল মাটির রাস্তা দিয়ে হাঁটছেন। হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়েন। চাঁদের আলোয় হারুন মাওলানা দেখেন একটা ছোট সাপ আর একটা বিড়াল রাস্তা পার হচ্ছে, মানে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে। তখন এই হারুন মাওলানা এবং তার ছাত্রদের কাছে কোনো হারিকেন বা টর্চ ছিল না। চাঁদের আলোয় হারুন মাওলানা
ও তার ছাত্ররা বিষয়টি দেখছেন। সাপটি খুব ধীরে ধীরে রাস্তা পার হচ্ছিল। দেখে মনে হচ্ছিল সাপটি খুবই অসুস্থ, মানে এক কথায় নড়াচড়া করতে খুব কষ্ট হচ্ছে সাপটির। পাশে থাকা বিড়ালটি তার পা দিয়ে সাপটিকে ঠেলছে, তারপরও রাস্তা পার হতে সাপটির খুব কষ্ট হচ্ছে। সাপটির রাস্তা পার হতে দেরি দেখে হারুন মাওলানা অস্থির হয়ে যান। পাশ কাটিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি সাপটি আর বিড়ালটি রাস্তা থেকে পার না হলে যাবেন না এমন ভাব ধরে আছেন। সাপটি আর বিড়ালটি রাস্তা পার হতে দেরি করছে এটা দেখে হারুন মাওলানা পা দিয়ে মাটিতে কয়েকবার আঘাত করে বিড়াল আর সাপটিকে ভয় দেখানোর চেষ্টা করেন যাতে তারা তাড়াতাড়ি সরে যায়। কিন্তু যতবার পা দিয়ে মাটিতে আঘাত করে ততবার বিড়ালটি শো শো শব্দ করে ওঠে, মানে ভয় দেখানোর চেষ্টা করে। তখন হারুন মাওলানার সাথে থাকা ছাত্ররা বলে, হুজুর আমরা পাশ দিয়ে চলে যাই। কিন্তু হারুন মাওলানা বলে ওঠে, না, আগে দেখি বিষয়টা কি হচ্ছে। হারুন মাওলানা তখনও বুঝতে পারছেন না যে বিষয়টা স্বাভাবিক না। সাপ কেন বিড়ালকে এভাবে আদর ভালোবাসা দিয়ে মানে পাশাপাশি থাকবে, আর বিড়ালও বা কেন সাপটিকে এত ভালোবেসে আস্তে আস্তে তাকে রাস্তা পার করে নিয়ে যাবে। এই বিষয়টি হারুন মাওলানা কিন্তু ওই সময় বুঝতে পারছিলেন না। তার কেন জানি এই বিষয়টা আসলে বোঝার থেকে দেখার আগ্রহটাই বেশি জন্মায়, এবং সে দেখতে থাকে সাপ আর বিড়াল কি করে। কিছু সময় পর বিড়ালটি সাপটিকে নিয়ে রাস্তার পাশে থাকা একটা গাছের নিচে গিয়ে দাঁড়ায়। তখন হারুন মাওলানা সাপ আর বিড়ালটিকে ওখান থেকে তাড়ানোর জন্য পা দিয়ে মাটিতে কয়েকবার আঘাত করে। এবার হারুন মাওলানা সহ বাকি ছাত্ররা খেয়াল করে পা দিয়ে এবার যতবার হারুন মাওলানা মাটিতে আঘাত করেছে বিড়ালটি রাগে ক্ষোভে ততবার শো শো শব্দ করে উঠেছে। অনেক সময় বিড়াল সাপের মতো ফসফস শব্দ করতে পারে, মূলত এরকম শব্দ করছিল। এটা দেখে হারুন মাওলানা প্রচন্ড রেগে যান এবং ছাত্রদের বলে আশপাশ থেকে একটা লাঠি এনে দিতে। ছাত্রদের অনিচ্ছা থাকা সত্ত্বেও তারা লাঠি নিয়ে আসে। তখন একটা লাঠি হাতে নিয়ে হারুন মাওলানা সাপটির মাঝ বরাবর জোরে একটা বাড়ি মারে। বাড়ি মারার সাথে সাথে সাপটি ব্যথায় মোচড়াতে থাকে আর বিড়ালটি লাফিয়ে ওঠে যাতে হারুন মাওলানা সরে যায় এবং ভয় দেখানোর চেষ্টা করে হারুন মাওলানাকে। সাপটি হারুন মাওলানার দিকে তাকিয়ে শো শো শব্দ করতে থাকে। ওই দিন ছিল পূর্ণিমার রাত, সবকিছু চোখের সামনে দেখা যাচ্ছে। সাপটির রং ছিল হলুদ আর বিড়ালটির রং ছিল ধবধবে সাদা। এই অবস্থায় হারুন মাওলানা তার ছাত্রদেরকে বলেন লাঠি দিয়ে মারতে মারতে বিড়ালটি আর সাপটিকে মেরে ফেলতে। ছাত্রদের অনিচ্ছা থাকা সত্ত্বেও হুজুরের কথা শুনে এই লাঠি দিয়ে সাপটিকে আর বিড়ালটিকে বেধড়ক পেটাতে থাকে ওই ছাত্ররা। হারুন মাওলানা এবং ছাত্ররা একটা জিনিস বুঝতে পারে না যে সাপের সাথে বিড়ালের সম্পর্কটা কি। সাপকে মারলে বিড়াল দৌড়ে পালিয়ে না গিয়ে সাপের জন্য বিড়ালটিও মার খাচ্ছে। যতবার বিড়ালটি গায়ে আঘাত করা হয়েছে একবারও বিড়ালটি শব্দ করেনি, কিন্তু যতবার সাপটির গায়ে আঘাত করা হয়েছে ততবার বিড়ালটি শব্দ করে লাফালাফি করে ছোটাছুটি করে প্রতিবাদ করছে। কিন্তু তাতেও হারুন মাওলানার মন এতটুকু গলেনি। তার মাথায় একবারের জন্য আসেনি যে সাপটি মারলে বিড়ালটি কেন রেগে যাচ্ছে। একটা সময় লাঠি দিয়ে মারতে মারতে সাপটিকে মেরে ফেলে তার ছাত্ররা। তখন বিড়ালটি খুবই করুণ সুরে আর্তনাদ করতে থাকে, কিন্তু তখনও বিড়ালটি মার খেয়েই যাচ্ছে। একটা সময় সাপের মতো বিড়ালটিও নিস্তেজ হয়ে মারা যায়। বিড়াল আর সাপটির মৃত্যু নিশ্চিত হওয়ার পর এই হারুন মাওলানা ও তার ছাত্ররা সাপটি আর বিড়ালটিকে ওখানে ফেলে দিয়ে মাদ্রাসার দিকে রওনা হন, আর কোনো সমস্যা ছাড়াই মাদ্রাসায় তারা পৌঁছেও যায়। এভাবে কাটে ৬-৭ দিন। কোন ধরনের আর কোনো সমস্যা হচ্ছিল না। ঝড়, ভূমিকম্প বা বড় ধরনের কোনো গজব আসার আগে মনে হয় পৃথিবী কিছু সময় শান্ত থাকে। হারুন মাওলানা কল্পনাও মনে হয় করতে পারেনি ভবিষ্যতে তার জন্য কি ভয়ানক পরিণতি অপেক্ষা করছে, যা মানুষের কল্পনাতীত। ৬ দিনের মাথায় একদিন রাতের বেলা হারুন মাওলানা মাদ্রাসায় ঘুমিয়ে আছে। তখন সে স্বপ্নে দেখে যে একটা বিশাল মাঠে সে শুয়ে আছে, তার চারপাশে অসংখ্য মানুষ কান্নাকাটি করছে। চারপাশে যখন বারবার তাকাচ্ছিল সে, তখন
আসলে সে কোথায় এটা বোঝার চেষ্টা করছিল, তখন সে দেখে একটু দূরে সেই সাপটি আর বিড়ালটি দাঁড়িয়ে আছে। যেই সাপ আর বিড়ালটিকে 6 দিন আগে এক রাতে সে এবং তার হুকুমে তার ছাত্ররা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে আর তাদের শরীর দিয়ে রক্ত ঝরিয়েছে। এটা দেখে সে ধরফর করে ঘুম থেকে উঠে পড়ে। সকালে উঠে এই ঘটনাটি ওই রাতে যে ছাত্ররা তার সাথে সাপ এবং বিড়ালটিকে মেরেছিল তাদের সাথে শেয়ার করে। সব শুনে তার ছাত্ররা বলে, হুজুর আপনি সাবধানে থাকবেন। কিন্তু হারুন মাওলানা ছিল অতীব সাহসী এবং দাম্ভিক প্রকৃতির। তিনি এই বিষয়ে কোনো পাত্তাই দেন না আর নেহায়েত স্বপ্ন ভেবে উড়িয়ে দেন। এই ঘটনার 9 দিন পর কয়েকজন ছাত্র নিয়ে হারুন মাওলানা বরিশালের উদ্দেশ্যে রওনা দেন একটা বিশেষ কাজে। তখন তো রোডঘাট এত ভালো ছিল না, নদী পথেই মানুষ চলাফেরা করত এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অনেকটা সময় লেগে যেত। তো হারুন মাওলানা মোল্লাহাটের মধুমতি নদী থেকে লঞ্চে করে বরিশালের উদ্দেশ্যে রওনা হন এবং 1.5 দিন পর তার গন্তব্যে পৌঁছান। সেখানে তার কাজ শেষ করেন। ফেরার দিন তার দাওয়াত ছিল এক বাড়িতে এবং তার সাথে থাকা ছাত্রদের নিয়ে সেই বাড়িতে দাওয়াত খেয়ে তারা আবার লঞ্চে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এই কয়েকদিনে তার সাথে ওই স্বপ্ন দেখা ছাড়া আর কোনো সমস্যা হয়নি। আর বিষয়টি হারুন মাওলানার মনে নেই বললেই চলে। হারুন মাওলানা ও তার ছাত্ররা যখন বরিশাল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তখন মাগরিবের আজান দিয়ে দিয়েছে। নদী পথ দিয়ে লঞ্চ চলা শুরু করে। এভাবে 5-6 ঘন্টা চলার পর লঞ্চটি একটি ঘাটে এসে দাঁড়ায়। তখন হারুন মাওলানা লঞ্চের মাস্টারের কাছে গিয়ে জিজ্ঞেস করে এই ঘাটে কত সময় লঞ্চ দাঁড়াবে। তখন লঞ্চের মাস্টার বলে এখানে কিছু সময় দাঁড়াবে। তখন হারুন মাওলানা চিন্তা করে যে ছাত্রদের নিয়ে একটু ঘাটে নামি, অনেক সময় তো বসে আছি, একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগবে। তখন হারুন মাওলানা তার ছাত্রদেরকে নিয়ে নিচে নামে এবং হাঁটাহাঁটি করতে থাকে। ঘাটটি ছিল খুবই ছোট। ঘাটে অল্প কয়েকজন মানুষ লঞ্চের অপেক্ষায় ছিল। লঞ্চ আসার সাথে সাথে তারা লঞ্চে উঠে পড়ে। ঘাটের আশেপাশে ছিল বড় বড় বাঁশ বাগান আর তাল গাছ। হাঁটাহাঁটির একটা পর্যায়ে হারুন মাওলানার প্রাকৃতিক হালকা কাজের জন্য চাপ দেয়। তখন তিনি তার ছাত্রদের বলেন, তোমরা এখানে থাকো, আমি পাশে গিয়ে একটু জরুরত সেরে আসি। তখন তিনি ঘাটের পাশে থাকা বাগানের ওদিকে যান। এদিকে ছাত্ররা অপেক্ষা করতে থাকেন হুজুরের জন্য। কিন্তু 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট হয়ে যায়, হুজুর আর আসে না। তখন লঞ্চের মাস্টার ছাত্রদের বলে, আপনারা লঞ্চে উঠে পড়েন, এখনই ছেড়ে দিব। তখন ছাত্ররা বলে, আমাদের হুজুর অনেক সময় হয়ে গেছে একটা জরুরত সারার জন্য এই পাশেই গেছে, কিন্তু এখনো ফেরত আসেনি। তখন লঞ্চের মাস্টার সহ ছাত্ররা মিলে টর্চ লাইট নিয়ে হুজুর যেদিকে গিয়েছিল সেদিকে খুঁজতে বের হয়। তখন কিন্তু সন্ধ্যা নেমে গেছে। লঞ্চ থেকে নামার সময় অন্ধকারে খোঁজার জন্য লঞ্চের মাস্টার টর্চ নিয়ে বের হয়েছিলেন। ছাত্র আর লঞ্চের মাস্টার মিলে হারুন মাওলানাকে খুঁজতে থাকেন। তারা তাল গাছের গোড়ায় গিয়ে দেখে হারুন মাওলানা উনি যে টুপিটা পরতেন সেই টুপি পরে আছে, কিন্তু হুজুরের কোনো খবর নেই। তারা আশেপাশে তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু হুজুরকে কোথাও পায় না। এদিকে রাত হয়ে যাচ্ছে। এই সময় তারা আশেপাশের মানুষজনকেও ডাকতে পারছে না খোঁজার জন্য, কারণ আশেপাশে লোকজন নাই বললেই চলে। সবাই মিলে খুব চিন্তায় পড়ে যায়। সবাই বুঝতে পারে হুজুর কোনো বিপদে পড়েছে। এদিকে অনেক দেরি হওয়ায় লঞ্চের মাস্টার বলে, এভাবে কত সময় খুঁজবো, লঞ্চে যাত্রীরা বসে আছে, আপনারা চলেন, এখনই লঞ্চ ছেড়ে দিব। হুজুর যদি কোথাও গিয়ে থাকেন তাহলে তিনি তো পরে আসতে পারবেন, লঞ্চ তো সবসময় এখানে আসে, আপনারা এত রাতে এখানে থাকার কোনো প্রয়োজন নাই, চলেন লঞ্চ ছেড়ে দিব। একরকম হতাশ আর নিরুপায় হয়ে ছাত্ররা তাদের হুজুরকে রেখে সেই পড়ে থাকা হুজুরের টুপিটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পরদিন দুপুরে তারা মোল্লাহাট এসে পৌঁছান। ওই দিন মাদ্রাসায় এসে মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক, যাকে মোহতামিম বলা হয়, এই মোহতামিম হুজুরকে ঘটনাটি খুলে বলেন। মাদ্রাসায় বিষয়টি জানাজানি হয়ে যায়। সবাই চিন্তায় পড়ে যায় যে হুজুর কোথায় গেল। সবাই চিন্তায় পড়লেও মনে মনে সবাই ভাবে হুজুর হয়তো ফিরে আসবেন, কিন্তু কেউ কল্পনাও করেনি হুজুর কি ভয়ানক পরিণতির সম্মুখীন হয়েছেন। এভাবে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, হুজুর আর আসে না।
তখন হুজুরের এই বিষয়টি তার পরিবারের কাছে জানানো হয়। এদিকে হুজুরের নিখোঁজ হওয়া শুনে তার পরিবার কান্নায় ভেঙে পড়েন। হুজুরের মা বাবা খুব চিন্তিত হয়ে পড়েন, কি করবেন বিষয়টা কেউই বুঝতে পারছেন না। একদিন মাদ্রাসার সেই কয়েকজন ছাত্র মিলে মোহতামিম হুজুরকে বলেন যে কিছুদিন আগে এক রাতে দাওয়াত খেয়ে মাদ্রাসায় ফেরার সময় হারুন মাওলানা হুজুর নিজে এবং এই ছাত্রদেরকে দিয়ে এমন একটা কাজ করিয়েছেন, এবং পরে এরকম একটা স্বপ্নও হারুন মাওলানা হুজুর দেখেছেন, যেটা এই ছাত্রদেরকে বলেছেন। এই বিষয়গুলো সেই মোহতামিম হুজুরের কাছে এই ছাত্ররা বলে দেয়। তখন মূলত মোহতামিম হুজুর বুঝতে পারেন যে এই হুজুরের হারিয়ে যাওয়া কোনো সাধারণ বিষয় নয়, এটার পেছনে নির্দিষ্ট কারণ রয়েছে। তখন এই মোহতামিম হুজুর এবং সেই রাতে হুজুরের থাকা ওই কয়েকজন ছাত্র মিলে হারুন মাওলানার বাড়িতে গিয়ে তার বাবা মা এবং তার স্ত্রী সহ পরিবারের কাছে ওই রাত্রে ঘটা ঘটনাটি এবং স্বপ্নের কথা খুলে বলেন। এটা শুনে হারুন মাওলানার পরিবার বুঝতে পারে যে হারুন মাওলানা বড় ধরনের বিপদে পড়েছে। তারা ভাবে হারুনের ছোট ছোট 3টা ছেলে মেয়ে আর তার স্ত্রীর বয়সও কম। হারুনের কিছু হয়ে গেলে এই কম বয়সী স্ত্রী এত ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাবেন, কি করবেন, কিভাবে বড় করবেন, কারা দেখবে এদের। তখন হারুন মাওলানার বাবা মোহতামিম হুজুরকে বলেন, হুজুর এখন কি করা যায়, হারুনকে তাড়াতাড়ি উদ্ধার করতে হবে, সে যেখানেই থাক, তাতে যা যা করতে হবে আমরা তাই করব। এসব কথা শুনে মোহতামিম হুজুর বলেন, আল্লাহর উপর ভরসা করতে হবে আর আমাদের ভালো হুজুর খুঁজতে হবে। তখন হারুন মাওলানার বাবা মা মোহতামিম হুজুরকে খুব করে রিকোয়েস্ট করে যে কোনো একটা ভালো হুজুরের সন্ধান বের করতে তাকে অনুরোধ করেন, এবং তার ছেলে কোথায় আছে, বেঁচে আছে নাকি মারা গেছে, কি হয়েছে এই বিষয়টির উদ্ঘাটন করতে পারবে এই রহস্যের এমন একজন ভালো হুজুরকে খুঁজতে হবে। এই বিষয়টি মূলত মোহতামিম হুজুরকে অনুরোধ করেন। তখন মোহতামিম হুজুর বলেন, আপনারা আল্লাহকে ডাকেন, আমি দেখি ভালো হুজুরের সন্ধান করছি। প্রিয় লিসেনার্স, আপনারা হয়তো জেনে থাকবেন গত 300-400 বছর ধরে মুঘল আমল, ব্রিটিশ পিরিয়ড, পাকিস্তান পিরিয়ড এবং বাংলাদেশ আমলে আমাদের দক্ষিণ অঞ্চলে অনেক বড় বড় মাপের পীর, আউলিয়া এবং কামেল মানুষদের আনাগোনা ছিল। এখন বিষয়টা অনেকটা তলানিতে গিয়ে ঠেকেছে, কিন্তু একটা সময় এই দক্ষিণ অঞ্চলে অনেক আলেম ওলামারা ছিলেন যারা বড় বড় ধরনের কাজ করতেন। হুজুর খুঁজতে খুঁজতে হারিয়ে যাওয়ার পর প্রায় 10 দিন পার হয়ে যায়, আর এই সাপ আর বিড়াল মারা যায় টোটাল 12 দিন, 12 দিন হয়েছে, মোট 22 দিন পার হয়ে যায়। হারুন মাওলানার কোনো খবর নাই। একটা জলজন্ত মানুষ এভাবে চোখের সামনে হারিয়ে যাবে, এটা হারুন মাওলানার পরিবার, তার ছাত্ররা আর তার মাদ্রাসার সহকর্মীরা কিছুতেই মেনে নিতে পারছে না। আর হারুন মাওলানার যে সমস্ত পরিচিত ব্যক্তিবর্গ ছিলেন, যাদের সাথে তার সখ্যতা গড়ে উঠেছিল, এনারাও কিছুতেই মেনে নিতে পারছিলেন না। আর মাদ্রাসার প্রধান শিক্ষক বা মোহতামিম হিসাবে তারও একটা দায়িত্ব এসে পড়ে। তার একজন শিক্ষক এভাবে হারিয়ে গেল, উনি কোনো পদক্ষেপ নেবেন না, উনিও নিজের থেকে যতদূর সম্ভব চেষ্টা করে যাচ্ছিলেন। হারুন মাওলানার হারিয়ে যাওয়ার 12 দিন পর হারুন মাওলানার মা এক রাত্রে স্বপ্নে দেখেন। স্বপ্নে দেখেছিলেন তিনি একটা অদ্ভুত জায়গা দিয়ে হাঁটছেন, আশেপাশে কোনো মানুষ নেই, বড় বড় গাছপালা দিয়ে ভরা। এমন গাছ, এমন জায়গায় সে আগে কখনো দেখেনি। হঠাৎ সে একটা করুণ কান্নার আওয়াজ শুনতে পায়। সে কান্নার আওয়াজ কোন দিক দিয়ে আসছে সেটা খেয়াল করতে থাকে। তখন কান্নার আওয়াজের শব্দ আস্তে আস্তে বাড়তে থাকে। তখন সে বুঝতে পারে কান্নার আওয়াজটা তার খুব পরিচিত, কিন্তু সে মনে করতে পারছে না যে আওয়াজটি কার। তখন একটা আওয়াজ ভেসে আসে, মা, আমি খুব কষ্টে আছি, আমার অনেক কষ্ট হচ্ছে, মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও, ও মা আমাকে বাঁচাও। হঠাৎ হারুন মাওলানার মায়ের ঘুম ভেঙে যায়। সে তড়িঘড়ি করে উঠে অঝোরে কাঁদতে থাকে। কোন সন্তানের এই করুণ আর্তনাদ শুনলে কোনো মা কি ঠিক থাকতে পারে? তার কান্না শুনে তার স্বামী ঘুম থেকে উঠে পড়ে এবং তার স্ত্রীকে জিজ্ঞেস করে, কি হয়েছে, এত রাতে এভাবে কাঁদছো কেন? তখন হারুন মাওলানার মা স্বপ্নের কথা তার স্বামীকে খুলে বলে, আর তার স্বামী তাকেও জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে যে
আমাদেরকে চেষ্টা করতে হবে। এভাবে কান্নাকাটি করলে তো হবে না। কিন্তু পিতা হয়েও তিনিও তার কান্না তো ধরে রাখতে পারছেন না, কিভাবে সান্ত্বনা দিবেন তার স্ত্রীকে। যাই হোক, ওনারা ওই রাত্রের মতো ঘুমিয়ে গিয়েছিলেন। পরদিন ভোরে হারুন মাওলানার যেই মাদ্রাসা যেখানে তিনি পড়াতেন সেই মাদ্রাসায় এই হারুন মাওলানার বাবা আসেন এবং হারুন মাওলানার বাবা মোহতামিম সাহেবকে তার স্ত্রীর স্বপ্নের বিষয়টি খুলে বলেন। মোহতামিম সাহেব স্বপ্নের কথা শুনে খুবই চিন্তিত হয়ে পড়েন এবং অস্থির হয়ে পড়েন। কি যে করবেন বুঝতে পারছিলেন না। ওই দিন বিকেলে এই মোহতামিম হুজুর তার এক বন্ধুর মাধ্যমে যশোরের এক বড় কামেল হুজুরের সন্ধান পান। তিনি তার বন্ধুর মাধ্যমে এটাও জানতে পারেন যে হুজুর এখন অনেক বৃদ্ধ, কিন্তু বয়সকালে এমন অলৌকিক জিনিসের সমাধান তিনি হরহামেশাই করেছেন। তিনি এক সময়ে এইসব রহস্যের সূত্র উদ্ঘাটনে অদম্য এবং পারদর্শী ছিলেন। কিন্তু এখন তিনি এসব কাজ করেন না, কারণ অনেক বয়স হয়ে গিয়েছে তো, ধকল সামলাতে পারেন না। তাই তারপরেও চেষ্টা করে দেখতে পারেন যে কোনো তথ্য বের করা যায় কিনা। তো মোহতামিম সাহেব বিষয়টি হারুন মাওলানার বাবাকে জানান। তিনি ছেলেকে ফিরে পাওয়ার জন্য 7 সমুদ্র 13 নদী পাড়ি দেওয়ার উপক্রম। মোহতামিম হুজুর তার বন্ধুর কাছ থেকে হুজুরের ঠিকানা রেখে দেন। পরদিন সকালেই এই হারুন মাওলানার বাবা এবং মোহতামিম হুজুর রওনা হন যশোরের উদ্দেশ্যে। মোল্লাহাট ফেরিঘাট থেকে লঞ্চে করে খুলনা হয়ে সেখান থেকে যশোরের সেই হুজুরের বাড়িতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। অবশেষে তারা ঠিকানা মতো হুজুরের বাড়ি পৌঁছান। তারা হুজুরকে ডাকেন। হুজুর বের হয়ে আসেন। তারা দেখেন হুজুর 80 কি 85 বছরের একজন বৃদ্ধ, সাদা পাঞ্জাবের টুপি পরা, বয়সের ভারে কিছুটা নড়ে চড়ে হাঁটেন। তিনি এসে তাদেরকে সালাম দিলেন। তারাও সালামের উত্তর দেন। তখন হুজুর বললেন, আপনারা কারা, কোথা থেকে এসেছেন? তখন হারুন মাওলানার বাবা এবং মোহতামিম হুজুর বলেন, আমরা অনেক দূর থেকে এসেছি, বড় বিপদে পড়ে। তখন হুজুর বলেন, ভেতরে আসেন। তাদের ভেতরে বসতে দেয়। তখন হুজুর বলেন, কি হয়েছে খুলে বলেন আমাকে। তখন হারুন মাওলানার বাবা বলে যে আমার ছেলের নাম হারুন, সে মাদ্রাসায় পড়ায়। আমার সাথের মানুষটি ওই মাদ্রাসার বড় হুজুর। বেশ কিছুদিন আগে এক রাত্রে আমার ছেলে দাওয়াত খেয়ে মাদ্রাসা আসার সময় এমন একটা কাজ করে ফেলেছে, এবং কিভাবে তার ছেলে নিখোঁজ হয়েছে, স্বপ্নে তার স্ত্রী কি দেখেছে, পুরো বিষয়টা ওই হুজুরকে খুলে বলেন। তখন সবকিছু শুনে হুজুর বলেন, থাক আর বলতে হবে না। আসলে আপনাদের কথা শুনে আমি বুঝতে পেরেছি হারুনের সাথে খারাপ কিছু ঘটেছে এবং সে এখন আমাদের নিয়ন্ত্রণে নেই। কিন্তু এই সমস্যা অত্যন্ত জটিল। আমার এখন বয়স হয়ে গেছে। আমি বয়সকালে এরকম বহু কাজ করেছি, চেষ্টা করেছি মানুষের উপকার করতে, কিন্তু এ সকল কাজে মানুষের মৃত্যুর ঝুঁকি থাকে। আমি এখন বৃদ্ধ, সেই আগের মতো দম দিয়ে কাজ করতে পারি না, অনেক কিছু মনে রাখতে পারি না। এই কাজগুলো করতে গেলেও কিছু ধারাবাহিকতা মেনটেন করতে হয়, কিন্তু বয়সের কারণে তো অনেক কিছুই এলোমেলো হয়ে যায়, ভুলে যাই। আপনাদের ফিরিয়ে দিতে আমার খারাপ লাগছে, কিন্তু আমার কি করার আছে বলুন? এ সকল কাজ কি এখন আমার বয়সের সাথে যায়? তখন হারুন মাওলানার বাবা অঝরে কাঁদতে থাকেন আর হুজুরকে জড়িয়ে ধরে বলেন, হুজুর আমার ছেলে কোথায় আছে, কেমন আছে, বেঁচে আছে কিনা, কি হয়েছে, যদি সম্ভব হয় তাকে ফিরে আনা যায় কিনা একটু দেখেন। হারুনের মা হারুনের পথ চেয়ে বসে আছে। হারুনের ছোট ছোট 3টা বাচ্চা, ওদের কি হবে, ওর স্ত্রীর কি হবে? ও ছাড়া তো আমাদের আর কেউ নেই। আল্লাহ আছেন, কিন্তু আমাদের সামনের পথে এগোনোর স্বপ্ন তো হারুন। মোহতামিম হুজুরও ওই হুজুরকে অনেক বুঝান। হুজুর আসলে হারুনের পরিবারের কথা শুনে আর হারুনের বাবার অঝরে কান্না দেখে তার মন গলে যায় এবং বলেন যে আপনি কাঁদবেন না। আসলে আমার বয়স হয়ে গেছে, অনেক কিছুই তো আসলে ঠিকঠাক মতো করতে পারি না, তাও শেষবারের মতো চেষ্টা করে দেখি, আল্লাহর সাহায্য চাই, দেখি কোনো সন্ধান পাই কিনা। তবে আমি নিশ্চয়তা দিতে পারছি না যে কাজ আমি সফলতার সাথে করতে পারবো। আমার জীবনে অনেক মানুষের উপকার করেছি, কিন্তু আমার মনে হয় এই বিষয়টা আমাকে অনেক ভোগাবে। তখন হুজুর বলেন, আপনারা অনেক দূর থেকে এসেছেন, আমার বাসায় আপনারা থাকেন, দেখি আমি রাতে একা আমল করব, কোনো সন্ধান পাওয়া যায় কিনা আমি দেখব।
তখন হারুন মৌলানার বাবা আর মুহতামিম সাহেব একটু হলেও আশায় বুক বাঁধেন। হয়তো ফিরে পেতেও পারেন হারুনকে, কিন্তু হতাশা কিন্তু রয়েই যায়। হুজুর তাদের থাকার জন্য একটা ঘর দেখিয়ে দেন। তারা সেখানে খেয়ে ঘুমিয়ে পড়েন। হুজুর গভীর রাতে একা একটা ঘরে আমলে বসেন। ভোরে ফজরের নামাজের সময় হুজুর হারুন মৌলানার বাবা আর মুহতামিম সাহেবকে ডেকে তোলেন এবং অবাক করা অল্প কিছু তথ্য দেন। হুজুর বলেন, আমি আমার অনুগত জিন ছাত্রদের ভিতর কয়েকজন দক্ষ জিনকে পাঠিয়েছিলাম খবর নিতে যে হারুন কোথায় আছে। তারা অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু তেমন কোনো সন্ধান দিতে পারেনি। তবে তারা এটা বলেছে যে জিনেরা হারুনকে নিয়ে গেছে। বিস্তারিত তথ্য জানার জন্য তাদের সাথে আরো বেশ কিছু জিনকে আমি পাঠিয়েছি, যে কোনো মূল্যে হারুনের সন্ধান নিয়ে আসার জন্য। আপনার আল্লাহর কাছে দোয়া করেন, হয়তো তাড়াতাড়ি কোনো তথ্য আমরা পাবো ইনশাল্লাহ। ওই দিন সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে রাত। ঈশার নামাজ পড়ে খেয়ে দিয়ে সবাই শুয়ে পড়েছে। কত সময় ঘুমিয়েছে বা তখন কয়টা বাজে সেটা বলা যাচ্ছিল না, কিন্তু গভীর রাত্রে হুজুরের ডাকে হারুন মৌলানা বাবা এবং মুহতামিম হুজুরের ঘুম ভাঙে। তারা দরজা খুলে দেখেন হুজুর হাঁপাচ্ছেন এবং তার শরীর ঠকঠক করে কাঁপছে। তখন হারুন মৌলানা বাবা হুজুরকে ধরে খাটের উপর বসতে দেন এবং বলেন, হুজুর কি হয়েছে, আপনাকে এমন দেখাচ্ছে কেন? তখন হুজুর বলেন, গভীর রাত্রে আমার জিনেরা এসেছিল। তারা এসে হারুন সম্পর্কে যেসব তথ্য দিয়েছে তা শুনলে আপনাদের গা শিউরে উঠবে। তখন হারুন মৌলানার বাবা বলেন, কি হয়েছে হুজুর বলেন। তখন হুজুর বলতে শুরু করেন, কিছুদিন আগে হারুন গভীর রাত্রে দাওয়াত শেষ করে মাদ্রাসায় ফেরার সময় একটি বিড়াল আর একটি ছোট সাপের সম্মুখীন হয়েছিল। আসলে তারা ছিল দুটো হিন্দু জিন। বিড়ালটা ছিল ভাই আর সাপটি ছিল তার ছোট এবং আদরের একমাত্র বোন। তারা আশেপাশে কোথাও দাওয়াত খেতে এসেছিল। তারা মূলত ভারতের কোনো একটা প্রদেশ থেকে এই জায়গায় এসেছিল এক আত্মীয় বাড়িতে। এরা ছিল তাদের এলাকার স্বনামধন্য একটা গোত্রের সর্দারের একমাত্র ছেলে এবং মেয়ে। দাওয়াত খেয়ে তারা বাইরে ঘুরতে বের হয় এবং জিনের মেয়েটি পড়ে গিয়ে পায়ে ব্যথা পায়। তখন তার ভাই তাকে ধরে নিয়ে সেই আত্মীয়ের বাড়িতে ফিরছিল। এমন সময় হারুন এবং তার ছাত্ররা ওই রাস্তা দিয়ে আসে এবং তাদের মুখোমুখি হয়ে যাওয়ার কারণে তারা তাদের সুরত পরিবর্তন করতে পারেনি। আর জিনের যে মেয়েটি, যেহেতু সে পায়ে ব্যথা পেয়েছিল, তাই সে সাপের আকৃতি ধারণ করেছিল যাতে বুকের উপর ভর করে চলতে পারে। আর জিনের ছেলেটি সে বিড়ালের আকৃতি ধারণ করেছিল এবং তারা খুব আস্তে আস্তে রাস্তা পার হচ্ছিল। কিন্তু তারা হারুন মাওলানা এবং তার সাথে থাকা ছাত্রদের কিন্তু কোনো ক্ষতি করেনি। হারুন মাওলানা নিজে আঘাত করে এবং তার ছাত্রদেরকে দিয়ে নির্মমভাবে ওই বাচ্চা ছেলে এবং বাচ্চা মেয়েকে মেরে ফেলে। লাঠি দিয়ে যখন আঘাত করছিল সাপটিকে, তখন তার ভাই যে বিড়াল বেসেছিল, ওই বিড়াল জিনটি বারবার লাফিয়ে উঠে শো শো শব্দ করে নিষেধ করছিল যে তার বোন পায়ে ব্যথা পেয়েছে, তাকে যেন না মারে, তাকে যেন দয়া করে। কিন্তু তাতেও এই হারুন মাওলানার মন গলেনি। মৃত্যু নিশ্চিত হওয়া অবধি বেধড়ক মারতে থাকে এই জিনের ছেলে এবং মেয়েকে। কয়েকটা বাড়ি মারার পরই সাপটি মানে মেয়ে জিনটি মারা গেলে বিড়ালটি বোনকে রেখে চলে যায়নি। তার বোনকে এভাবে রেখে সে যেতে পারেনি। সে জানে এখানে থাকলে তার মৃত্যু নিশ্চিত। তারপরেও সে বোনের প্রতি ভালোবাসা দেখিয়ে সেখান থেকে যায়নি। সেও হারুন মাওলানা তার ছাত্রদের লাঠির আঘাতে নির্মমভাবে মৃত্যুবরণ করে। তখন কাছাকাছি কোনো জিন না থাকায় বিষয়টি কারো সামনে পড়েনি। পরে জিনটির বাবা মা তাদের খুঁজতে বের হলে তখন গাছের নিচে তাদের সন্তানকে মরে পড়ে থাকতে দেখে। তার জিনের বাবা মার সাথেই মূলত তারা এসেছিল, আর দাওয়াত খেতে গিয়েছিল তারা ভাই বোন। জিনের বাবা মা তাদের আত্মীয়ের বাড়িতেই ছিল। মূলত সেই আত্মীয়ের সাথেই খুঁজতে বের হয় তাদের দেরি দেখে, যখন তারা আসতে দেরি করছিল। তাদের গায়ে রক্ত জমাট বেঁধে আছে এবং সারা শরীরে অজস্র লাঠির দাগ ছিল। এটা তার বাবা মা দেখে। এটা দেখে ওই মেয়ে জিন এবং ছেলে জিনের বাবা মা মারাত্মকভাবে রেগে যান। তারা জানতে পারেন তাদের সন্তানকে কারা মেরেছে। তারাও সুযোগের অপেক্ষায় থাকেন।
কখন হারুন মৌলানাকে পাবেন। তারা চাইলে হারুন মৌলানাকে যে কোনো জায়গায় হত্যা করতে পারত, কিন্তু এই বাচ্চা মেয়ে এবং ছেলে জিনের বাবা যেহেতু তার গোত্রের সর্দার ছিল, সর্দার হিসাবে যদি হুট করে কোনো মানুষকে এভাবে হত্যা করা হয়, তাহলে তার গোত্রের অন্য জিনেরাও হুট করে কোনো মানুষকে হত্যা করবে। তখন এই বিষয়টি আসলে তার গোত্রের যে শৃঙ্খলা, এই শৃঙ্খলাটাকে নষ্ট করবে। এই কারণে মূলত এই সর্দার জিন সে তার সন্তান হত্যার বিচার নিজের হাতে করেনি। সে চেয়েছিল যে তাদের দেশে নিয়ে গিয়ে বিচারের মাধ্যমে হারুন মৌলানাকে শাস্তি দিতে। হারুন মৌলানাকে মাটিতে গেড়ে ফেলতে পারত জিনেরা, কিন্তু সেটা তারা করেনি। তারা সুযোগ মতো হারুনকে তুলে নিয়ে গেছে। হারুনকে তুলে নিতে 1000 শক্তিশালী হিন্দু ছিল। তুলে নেওয়ার সময় যদি কোনো বাধা পড়ে, তাহলে সবকিছু লন্ডভন্ড করে ফেলত। হারুনকে তারা তাদের রাজ্য ভারতের একটা প্রদেশে নিয়ে গেছে। কোনো এক বদ্ধ ঘরে তাকে রেখে দেওয়া হয়েছে, কিন্তু তার বিচার এখনো হয়নি। তবে খুব তাড়াতাড়ি তার জিনদের সামনে তার বিচার করা হবে। এসব কথা শুনে হারুন মৌলানার বাবা আর মোহতামিম সাহেব যেন আকাশ থেকে পড়েন। ভয়ে তাদের মুখের দিকে তাকানো যাচ্ছে না। তখন হুজুর আরো বলেন, আমার জিনেরা আয়নার মাধ্যমে আমাকে দেখিয়েছে হারুন কোথায় আছে। আমি আয়নায় দেখলাম হারুন একটা বন্ধ ঘরে তালাবদ্ধ আছে এবং সেখানে বসে সে কান্নাকাটি করছে, কিন্তু আমি চিনি না এবং জানিও না জায়গাটা কোথায়, শুধু দেখলাম হারুনের এই অবস্থা। তখন হারুন মৌলানার বাবা বলেন, হুজুর তাহলে কি আমার ছেলেকে আমরা কখনো ফিরে পাবো না? তাকে কি মেরে ফেলা হবে? তখন হুজুর বলেন যে আমি আমার জিনদের কাছে সমাধান জানতে চেয়েছি। তারা ওখানে গিয়ে ওখানকার জিনেদের ভেতর যারা সমাজ চালায় তাদের সাথে কথা বলে কোন একটা সমাধানের পথ বের করা যায় কিনা সেটা দেখবে বলেছে। দেখি কি করা যায়। পরদিন বিকালে হুজুরের জিনেরা আরো একটা তথ্য দেয়। ভারতীয় উপমহাদেশের হিন্দু অধ্যুষিত যে এলাকা, ওখানকার যিনি প্রধান মানে রাজা, তার কাছের কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে আগামী অমাবস্যাতে হারুন মৌলানার বিচার বসবে। সেখানে ভারতীয় উপমহাদেশের হিন্দু অধ্যুষিত এলাকার যিনি রাজা তিনি উপস্থিত থাকবেন এবং তিনি সব শুনে রায় দেবেন। তার রায়টা মানতে সবাই বাধ্য থাকবে। হারুন মৌলানার বিচারের আগেই কিন্তু এই ব্যাপারটা সমাধান যদি করা যায় তাহলে ভালো হয়। হারুন মৌলানার বিচার আগেই হতো, কিন্তু এই যেই আজা জিন সে অসুস্থ থাকার কারণে বিষয়টা পিছিয়ে যায় এবং সামনের অমাবস্যার রাত্রে বিচার ধার্য করা হয়েছে। আর রাজা তার রাজ্যের স্বনামধন্য জিনদের কে নিয়ে এই বিচার কার্য পরিচালনা করবেন। আর মূলত তার রাজ্যের একটা গোত্রের সর্দারের এই সন্তান একমাত্র ছেলে এবং একমাত্র মেয়ের নির্মম হত্যায় তিনি নিজেও ব্যথিত, এই তথ্য জিনারা এসে বলে। এবং জিনারা এটাও বলে যে তিনি তাদের আইনে যে শাস্তি আসে সেই শাস্তি তাকে দেবেন। তখন হুজুর তার জিনদেরকে বলেন, রাজার কাছে গিয়ে আমার সালাম জানাও এবং বলো যে আমি তার সাথে দেখা করতে চাই, এবং সেটা খুব তাড়াতাড়ি এবং এই বিচারের আগেই। তখন তার জিনেরা তার বার্তা নিয়ে সেই হিন্দু জিনদের রাজার কাছে যান এবং তাকে অনুরোধ করেন তার সাথে দেখা করার জন্য। জিনেরা ওই রাজাকে এটাও বলেন যে হারুন মৌলানার বাবা এই হুজুরের দায়িত্ব নিয়েছেন হারুনকে উদ্ধার করার জন্য। জিনেদের রাজা প্রথমে রাজি না হলেও একটা সময় রাজি হন এবং বলে, আচ্ছা ঠিক আছে, আজ রাত্রে আমি তার বাড়িতে যাব, গভীর রাত্রে তিনি যেন আমার জন্য অপেক্ষা করেন, আর এই কথা উনি ছাড়া আর কাউকে যেন উনি না জানান। জিনেরা এসে এই কথা হুজুরকে জানান। তখন হুজুর এই সকল কথা হারুন মৌলানা এবং মোহতামিম সাহেবকে শুরুতে বলেননি, তবে এতটুকু বলেছিলেন যে হারুন মৌলানাকে উদ্ধার করার জন্য উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে হারুন মৌলানার বাবা এবং মোহতামিম হুজুর চিন্তিত হয়ে পড়ে যে কি হচ্ছে না হচ্ছে, কি হবে না হবে, এটা নিয়ে তারা প্রচন্ড রকমের পেরেশানিতে পড়ে যান। এসবের শেষই বা কোথায়? ওদিকে হুজুর রাতের বেলা অপেক্ষা করতে থাকেন। হারুন মৌলানার বাবা ও মোহতামিম সাহেব তারা তো ঘুমাননি,
যে কি হয়, মানে টেনশনে তারা ঘুমোতে পারছিলেন না, কারণ দিন যত যাচ্ছে পেরেশানি তত বাড়ছে। এদিকে গভীর রাত্রে হুজুর ঘোড়া দৌড়ের শব্দ শুনতে পান, মনে হচ্ছে হাজার হাজার ঘোড়া দৌড়ে তার বাড়ির দিকে আসছে। তখন হুজুরের জিনেরা হুজুরকে জানান যে হুজুর আপনি বাইরে বের হয়ে আসেন, রাজা আসছেন। হুজুর তখন বাইরে বের হয়ে আসেন। হুজুর এসে দেখেন তার উঠোনে শুধু ঘোড়া আর ঘোড়া, সব সাদা সাদা ঘোড়া, কিছু কালো ঘোড়াও রয়েছে। যতদূর চোখ যাচ্ছে শুধু ঘোড়াই দেখতে পাচ্ছেন তিনি। হঠাৎ ঘোড়াগুলো মাঝখান থেকে সাইড হয়ে যায়, মানে মাঝখানে পথ সৃষ্টি হয়ে যায়। বোঝাই যাচ্ছিল কিছু একটা সামনে আসছে। পেছন থেকে বিশাল একটা সাপ ফনা তুলে মুহূর্তের মধ্যে হুজুরের সামনে চলে আসে। হঠাৎ করে এরকম ভয়ানক আকৃতির একটা সাপ দেখে হুজুর ভয় পান। হুজুরের পিছনে তার জিনেরা উপস্থিত। জিনেরা হুজুরকে সাহস দিয়ে বলেন যে হুজুর ভয়ের কিছু নাই, উনি কোনো ক্ষতি করবেন না আপনার। পিছনে হুজুরের জিন ছাত্ররা তো আছে, আর সামনে ওই হিন্দু জিন রাজা এবং তার সৈন্য বাহিনী নিয়ে হুজুরের সামনে উপস্থিত। পরিস্থিতি কেমন হতে পারে একবার ভাবলেই আমরা বুঝতে পারবো প্রিয় লিসেনার্স। থমথমে অবস্থা, শুনশান নীরবতা। সব নীরবতা ভেঙে হিন্দু জিনের রাজা ওই সাপের শুরুতেই বলে ওঠে, হুজুর আপনি আমার সাথে দেখা করতে চেয়েছেন, আমি নিজেই আপনার খোঁজ খবর নিয়ে আপনার কাছে হাজির হয়ে গেছি। আপনি সম্মানী মানুষ, তাই আপনার সম্মানটা আমি রেখেছি। আশা করি আপনি কোনো ঝামেলা করবেন না। আপনি আর যাই বলেন হারুনকে বাঁচানোর কোনো কথা বলবেন না। ও যেটা কাজ করেছে সেটা সুস্পষ্ট হত্যা, এটা কোনো ভুল না, ভুল করে সে কোনো কাজ করেনি। আর হত্যার যে শাস্তি সেটা তো সে পাবেই। বাকি ছাত্ররা যারা আঘাত করেছিল ওদের কোনো দোষ ছিল না। হারুন তাদেরকে মারতে বাধ্য করেছিল, তাদের অনিচ্ছা থাকার পরও তারা কাজটি করতে বাধ্য হয়। আর ওরা যেহেতু অল্প বয়স্ক আর ইচ্ছে করে করেনি, তাই ওদেরকে মাফ করে দিয়েছি। আগামী অমাবস্যার রাত্রে তার বিচার কার্য পরিচালনা করা হবে। তখন হুজুর বলেন, বিচারটা কি আমাদের সামনে করা যায় না? হারুন তো বুঝতে পারেনি যে ওটা জিন ছিল, বুঝলে কি সে এটা করতো? নিশ্চয়ই করতো না। তার বাবা মা তার জন্য সারাদিন কাঁদে, তার 3টা সন্তান। হারুনের কিছু হলে তার সন্তানের কি হবে? তখন জিনের রাজা বলে, হারুনেরও তো সন্তান আছে তাই না, কিন্তু আমার জাত ভাইয়েরও তো 2টা সন্তান ছিল। হারুন নির্মমভাবে তাদের হত্যা করে। যখন কোন জিনেরা আপনাদের সন্তানকে হত্যা করে তখন আপনারা তো ঠিকই সেই জিনদেরকে হাজির করে তাদেরকে কষ্ট দেন, বোতলে বন্দি করেন, নদীতে সাগরে ফেলে দেন, মাটিতে পুঁতে ফেলেন, এমনকি তাদেরকে হত্যা করতে দ্বিধাবোধ করেন না। তাহলে আপনাদের সন্তানদের হত্যা করলে বিচার আছে, আমাদের সন্তানদের হত্যা করলে কোনো বিচার নাই? আমাদের সন্তানদেরকে হত্যা করলে আমরা যদি বিচার করি, এটা কি কোনো অন্যায়? এ কথা শুনে হুজুর একদম চুপ হয়ে যান, কি উত্তর দেবেন আসলে এই কথার। আর ওই হিন্দু রাজা এটাও বলেন যে অন্যায়ের শাস্তি তো আপনাদের ধর্মেই বলা হয়েছে। কি হুজুর বলা নাই যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার শাস্তি কি হবে? আপনাদের ধর্মেও যেমন রয়েছে আমাদের ধর্মেও রয়েছে। আমরা হিন্দু ধর্ম অনুসরণ করি, আপনারা ইসলাম ধর্ম অনুসরণ করেন, কিন্তু ধর্মের মূল বিধান কিন্তু আমরাও মেনে চলি। আর আমরা যদি খারাপ হতাম তাহলে আরো ভয়ানক কিছু হতে পারত এই হারুন মাওলানার পরিবারের সাথে, কিন্তু এটা কিন্তু হয়নি। আমরা ভালো, তাই এটা আমরা করিনি। আর আপনাকে বলছি, হারুনের আশা ছেড়ে দিন, আমাদের আইন মেনেই ওর শাস্তি হবে, কেউ ওকে রক্ষা করতে পারবে না সৃষ্টিকর্তা ছাড়া। তখন হুজুর বলেন, বিচার কার্য কি আমার উপস্থিতিতে করা যায় না? তখন কিছু সময় চুপ থাকার পর ওই সাপের সুরতে আসা জিনের রাজা বলে ওঠেন, আমাদের বিচারের সময় আমাদের জাতি মানে জিন জাতি ছাড়া কেউ উপস্থিত থাকতে পারে না। তবুও আপনি যখন বলছেন আপনাকে আমি বিচারের সময় থাকার অনুমতি দিলাম, তবে একটা বিষয় মনে রাখবেন, আপনি সম্মানিত মানুষ। আশা করি আমরা যেভাবে আপনাকে সম্মান করলাম আপনি আপনার সম্মান বজায় রাখবেন। চলে যাই ডক্টর আলিফের কাছে আবারও। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঘটনায় যাচ্ছি
ঘটনাটা গেল বছরের ডিসেম্বরে। যাদের পরিবারের সাথে এই ঘটনাটা ঘটে গেছে তারা মূলত একান্নবর্তী পরিবার, যা এখনকার সময় দেখা যায় না। তাদের সাথে এই সব কিছু শুরু হয় গত বছরের কোরবানি ঈদের দিন থেকে। ঢাকায় তাদের বাড়ি ছিল প্রায় 10 কাঠা জায়গার উপর। সৈয়দ পরিবারের সদস্য সংখ্যা ছিল 34 জন। তাই কে মামা কে চাচা সেটা বুঝিয়ে বলা সম্ভব হবে না। জাহিদ ভাইয়ের মতো করে জাহিদ ভাই বুঝাবে, পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে নেয় যে পুরা বাড়িটা ভেঙে ফেলে বিল্ডারদের হাতে দিয়ে দিবে বহুতল ভবন নির্মাণের জন্য। তাই সেই সকল কর্মকাণ্ড নিয়ে বাড়ির বড়রা ব্যস্ত ছিলেন। সৈয়দ সাহেবের বড় ছেলে কোরবানির দিন রাত 1টার দিকে আত্মীয়র বাড়ি থেকে ফিরছিলেন রেল লাইন ধরে। তিনি যেভাবে হাঁটছিলেন সেভাবে যদি সে লাইনে ট্রেনে আসে তবে তার সামনে দিয়ে আসবে। তিনি হাঁটছিলেন, এমন সময় দেখতে পান একটা ট্রেন বিপরীতগামী লাইনের দিকে দাঁড়িয়ে আছে। তিনি তার মতো করে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তিনি শুনতে পান ট্রেনের ভেতর থেকে আর্তচিৎকার করে বাঁচার আকুতি করছে কেউ। আর তিনি শুনতে পান কিছু লোককে বলতে, তাড়াতাড়ি তহর, নলিটা কেটে ফেল, খতম করে দে, আরো অনেকগুলোকে সাইজ করা বাকি। তিনি পালাতে চাইলেও তার বিবেকে বাধা দেয়। তাই তিনি অনেক সাহস নিয়ে, ঝুঁকি নিয়ে ট্রেনের ভেতর ঢোকেন, অনেকগুলো পাথর নিয়ে, যা ট্রেনের লাইনে রাখা হয়। তিনি ভয়ে কাঁপছিলেন। তিনি ট্রেনের ঢোকার সাথে সাথেই ট্রেনের দরজা বন্ধ হয়ে যায়, আর তা দেখে তিনি আঁতকে ওঠেন এবং ভয়ে চিৎকার শুরু করে দেন। তিনি জানালা দিয়ে বের হতে পারছিলেন না, কারণ তিনি স্বাস্থ্যবান ছিলেন। সেই সময় দেখলেন দূরের একটা বগিতে একটা টাংস্টেন বাতির আলো জ্বলছে এবং আচমকা একজন লোক ধাপ করে ট্রেনের মধ্যে চলাচলের জায়গায় পড়ে যায়। তিনি দেখতে পান বর্ণনাতীত কিছু পশুর মতো দেহের বেশ কয়েকজন মানুষ তাকে চেপে ধরে রেখেছে এবং নেতার মতো কেউ একজন চমকালো কুড়াল নিয়ে নিচে পড়ে থাকে সেই লোকের ঘাড়ে কোপ মেরে বিচ্ছিন্ন করে দেয় সেই মাথা। এবং সেই বিচ্ছিন্ন মাথা গড়িয়ে গড়িয়ে 2টা বগি পেরিয়ে এসে সৈয়দ সাহেবের বড় ছেলে যেই বগিতে, সেই বগিতে এসে থামে। তিনি বোধশূন্য হয়ে পড়েন, হাত পা অবশ হয়ে যায়, অজ্ঞান হওয়ার মতো অবস্থা। তিনি দেখতে পান সেই পশুরূপী মানুষগুলো খুবলে খুবলে সেই পড়ে থাকা মৃত মানুষের শরীরের অংশ চিবাচ্ছে। তিনি ভয়ে কোনোভাবে কালেমা পড়ার সাথে সাথেই সেই জীবগুলোর নেতা তার দিকে ঘুরে তাকায় এবং সেই কুড়াল হাতে এগিয়ে আসেন তার দিকে। সৈয়দ সাহেবের বড় ছেলের পুরো শরীর ক্লান্ত বোধহীন ছিল। সেই নেতার মতো জিপটা কুড়াল দিয়ে ওনার কোমরে আঘাত করে এবং যন্ত্রণায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ফজরের নামাজের সময় সৈয়দ সাহেবের বড় ছেলেকে রেললাইনের পাশের টঙের দোকানে বেঞ্চের উপর শোয়া অবস্থায় পাওয়া যায়। 4 দিন পর হাসপাতালে তার জ্ঞান ফেরে। এরপর আর কিছুদিন যাওয়ার পর তিনি তার বাবা সৈয়দ সাহেবকে এই ঘটনাটা পুরার কথা বলেন। সৈয়দ সাহেব তার এলাকার ইমাম সাহেবকে এনে তার বড় ছেলের সাথে হওয়া ঘটনার কথা বললে সেই ইমাম দুয়া দুরুদ পরে ফু দিয়ে যান। ইমাম বলেন, রেল লাইন অনেক সময় দুর্ঘটনা ঘটে, অনেক কিছুই হতে পারে। রাতে যে সময় সে আসছে সে সময়টা ভালো ছিল না। এছাড়া কোরবানির দিন ছিল, লাইনের চারপাশে ময়লা ছিল কোরবানির। হয়তো কিছু খারাপ জিন লাইনের আশেপাশের কোরবানির উচ্ছিষ্ট নিয়ে ব্যস্ত ছিল, ওরাই হয়তো ভয় দেখিয়েছে। একটু ছোট করে বলে রাখি, আমাদের সামনের লেকচারে কিন্তু এসব জিনিসগুলো থাকবে। তো যাই হোক, ওরাই হয়তো ভয় দেখিয়েছে, যেহেতু তিনি একা ছিলেন। ইমাম বলে দিয়েছিলেন তিনি যেন আর রেল লাইন ধরে কোথাও যাওয়া আসা যেন না করেন। যেদিন তিনি বাসায় ফেরেন সেদিন কোনো কারণে তার ছোট ভাই দেরি করে বাসায় ফিরেছিল। তিনি এসে দেখলেন বাসার মূল গেট খোলা। ভেতরে প্রবেশ করতেই তার পিলে চমকে যায়। দারোয়ান পার্কিং এর সামনে পিঠ তার দিকে কাত হয়ে পড়ে আছে, আর তার চারপাশে তাজা রক্ত। দারোয়ানের শরীরটা কাত হয়ে পড়ে যায় এবং তিনি দেখতে পান গলগলিয়ে তার কাটা গলা থেকে রক্ত ঝরে পড়ছে এবং কেমন একটা হাড় হিম করার শব্দ বেরিয়ে আসছে সেই কাটা জায়গা দিয়ে। মৃত্যু যন্ত্রণায় কাঁপছিল তার শরীর। এটা দেখে তিনি একটা চিৎকার দিয়ে তার ঘরে প্রবেশ করেন। ঠিক সেই সময় তিনি অসাড় হয়ে মুখ থুবড়ে পড়ে যান। তিনি সেই সময় মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পান বেশ কয়েকজন লোক বাড়ির উত্তর দিকের কোনায় গর্ত খুঁড়ছে। নেতার মতো দেখতে একজন নির্দেশ মোতাবেক কাজ করছিল। তিনি আপ্রাণ চেষ্টা করে চিৎকার করতে পারছিলেন না। তিনি দেখতে পান সেই লোকগুলো একটা কালো কাপড়ের মধ্য থেকে রক্তাক্ত কিছু বের করে সেই গর্তে রেখে দিল এবং কিছু একটা সেই গর্তে ভরে দিল। আর ঠিক তখন সেই লোকগুলোর নেতার সাথে তার চোখাচোখি হয়ে যায়। সেই লোকের হাতে ইট জাতীয় কিছু ছিল, আর সেটা হাতে নিয়ে সেই দারোয়ানের কাছে এসে তার নিথর দেহটাকে আঘাত করতে লাগলো। এরপর ওনার আর কিছু মনে ছিল না।
সকালে ঘুম ভেঙে যায় তার হাসপাতালে। তিনি তোতলাতে তোতলাতে তার ছেলেকে শুধু বলতে লাগলেন, দারোয়ানকে মেরে দিয়েছে কতগুলা লোক, দারোয়ানকে মেরে দিয়েছে। তাকে শান্ত করা হয় এবং আশ্বস্ত করা হয় দারোয়ান পুরো ঠিক আছে। সেই রাতে দারোয়ানের সাথে আরেক ঘটনা ঘটেছিল। তখন সৈয়দ সাহেবের ছোট ছেলে রাতের সবকিছু শেয়ার করে এবং সব কথা সৈয়দ সাহেবের কাছে জানানো হয়। সৈয়দ সাহেব দারোয়ানকে জিজ্ঞেস করেন, রাতে কি হয়েছিল রে? দারোয়ান বলেন, রাতে তিনি ডিউটি করছিলেন, হঠাৎ তিনি বেশ কয়েকজন লোকের আলাপ আলোচনা শুনতে পান। তিনি দেখতে পান কিছু লোক বাড়ির ভেতরে উত্তর দিকে গর্ত খুঁড়ছে। তিনি লাঠি হাতে নিয়ে আলো জ্বালিয়ে দেন এবং চোর চোর বলে চিৎকার দেন। আর ঠিক তখনই দেখতে পান বাড়ির ভেতরে থাকা 12 থেকে 13 ফিট উচ্চতায় আম গাছ থেকে কালো শরীরের কেউ লাফ দিয়ে নিচে নেমে আসে তার দিকে। তার গলা চেপে তাকে শূন্যে তুলে ধরে। এরপর থেকে তার আর কিছুই মনে নাই। হুঁশ ফিরে তিনি দেখতে পান সৈয়দ সাহেবের ছোট ছেলে জ্ঞান হারিয়ে পড়ে আছেন। এরপর তিনি সবাইকে ডেকে তোলেন এবং তাকে হাসপাতালে নিয়ে যান। তো সৈয়দ সাহেবের বুঝতে বাকি রইল না কোনো খারাপ কিছুর ছায়া পড়ে গেছে তাদের ছেলেদের উপর। কারণ কদিন আগে তার বড় ছেলের ক্ষতি হলো, আজ হলো ছোট ছেলের। তো এদিকে দারোয়ানের চাকরি ছেড়ে দেন ভয়ের কারণে। সৈয়দ সাহেব তার পরিচিত ইমামকে পুনরায় ডেকে পাঠান এবং তাকে নিয়ে যায় সেসব জায়গায় যেখানে তার ছোট ছেলে এবং দারোয়ান গর্ত খুঁড়তে দেখেছিল। তারা সেখানে যেয়ে দেখেন চারপাশে 4টা গর্ত, চারটা অবস্থা এরকমই আর কি। গর্ত না থাকলে সেই জায়গার ঘাসের অবস্থাটা অন্যরকম অবস্থা আর কি। 10 কাঠা জায়গা আগে বলেছিলাম, আলগা ঘাস দিয়ে ঢাকা আছে। কিন্তু এমন সন্দেহজনক হলো, ইমাম সাহেব বসে সে আলগা ঘাসের স্তর সরাতে যখন গেলেন তখন একটা শব্দ হলো তাদের মাথার উপরে। তো মাথার উপরে যে শব্দটা হলো সেটা একটা চাবুক মারার শব্দ। আর তখনই ওই আম গাছের একটা ডাল ভেঙে পড়ে তাদের পাশে। এমন ঘটনায় তারা দুইজনই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে সরে আসেন। ইমাম সাহেব তাদের সাবধান থাকার পরামর্শ দেন এবং সেখান থেকে চলে যান। সৈয়দ সাহেব বুঝতে পারেন যেহেতু তাদের জমির ডিল বাবদ টাকা এবং ফ্ল্যাট পাবেন, এজন্য হয়তো কেউ জিন চালান দিতে পারে যাতে করে ডিল না হয়। এজন্য সৈয়দ সাহেব মোহাম্মদপুরের একজন হুজুরের সাথে দেখা করে সবিস্তরে তাদের সমস্যা খুলে বলেন। সৈয়দ সাহেবের ছোট ছেলে কিন্তু সেদিনের পর থেকে বিছানা থেকে উঠতে পারেননি। তিনি তার কোমরের নিচ থেকে কোনো অনুভূতি পেতেন না। সব শুনে সেই হুজুর এক বৃহস্পতিবারে আসেন তাদের বাড়িতে। তিনি এসে তার ছেলেকে ঝাড়ফুঁক করেন এবং তাদের বাসার ভেতরের মধ্যে যে ডাইনিং রুমটা ছিল সেখানে বসেন এবং দোয়া দুরূদ পড়তে শুরু করেন। হঠাৎ তিনি কথা বলতে শুরু করেন। তার হুবহু কথাটা এমন ছিল, এমন জমির বেচার কেনার উদ্দেশ্য নিয়েছেন, জমিতে এরা কাউকেই থাকতে দেবে না। এদের পাঠানো হয়েছে এই জমি থেকে আপনাদের উৎখাত করতে। আমি জানি না কি কারণ, কিন্তু অবশ্যই কোনো একটা কারণ আছে। এই বাড়িতে যারা আছে তারা অবশ্যই কারোর অঘটন ঘটাবে। জঙ্গলের বাসিন্দাদের লোকালয়ে এনে বন্ধ করে রেখেছে। চলে যান বড় বিপদের আগেই। তো সৈয়দ সাহেব বলেন, কেন যাব হুজুর? আমার বাপ দাদারা সম্পত্তি, আমাদের হক কেউ ছিনিয়ে নিতে পারবে? আপনি কিছু করেন। হুজুর বলেন, কোথাও কিছু জিনিসপত্র পোতা আছে, যারা সেটা উদ্ধার করতে পারবে তাদের সাহায্য নিন। আমার জ্ঞানে আমি যা বুঝতে পারছি আমি আপনাকে তাই জানালাম। আমার পরামর্শটা নিন, আপাতত কিছুদিনের জন্য ছেড়ে দিন এই বাড়িটা। তো আপনারা জানেন না কি হতে পারে, আরো ভালো কারোর পরামর্শ নেন। এরপর সেই হুজুর সেখান থেকে চলে যান। তো সৈয়দ সাহেব অনেকটা জেদের বসে হুজুরের কথাটা এড়িয়ে যান এবং আরেকজনের সাথে যোগাযোগ করেন। সেই হুজুর 1 সপ্তাহ পর আসবেন বলে জানান। এর মধ্যে একদিন রাতে সৈয়দ সাহেবের বাড়ির বড় নাতি নিজে রান্নাঘরে আসেন পানি নেয়ার জন্য। তিনি পানি নিয়ে উপরে চলে যাবেন। সেই সময় দেখতে পান কালো কাপড় পরিহিত কিছু লোক সৈয়দ সাহেবের ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। সবাই জানতেন বাড়িতে উপদ্রব শুরু হয়েছে, তাই সবাই সাবধান ছিলেন। তিনি ভয় পেয়ে দেয়ালের পাশে লুকিয়ে পড়েন। আর ঠিক তখনই তিনি দেখতে পান তার দাদা সৈয়দ সাহেবের ঘর থেকে একজন মহিলা বের হয়ে চলে গেলেন। তিনি কোনোভাবে তার দাদার ঘরে যে দেখতে পান তার দাদা একদম ভালো আছেন এবং ঘুমাচ্ছেন। তো এদিকে ডেভেলপার কোম্পানি কোনো কারণে ডিলটা বুঝিয়ে দিতে শুরু করে। অনেকটা অনীহা তাদের মধ্যে ছিল। এত ভালো জায়গায় তারা হঠাৎ কেন নেবে না, তার কারণ অবশ্য সৈয়দ সাহেবরা বুঝতে পারছিলেন না। তো যেই হুজুর আসার কথা ছিল তিনি তাদের বাড়িতে আসেন। হুজুর বাড়িতে প্রবেশ করেন এবং আগে সেই উত্তর দিকের সেই জায়গাটায় যান যেখানে গর্ত করে কিছু পুঁতে রাখা দেখা গিয়েছিল আর কি। তিনি সেখানে দাঁড়িয়ে থেকে তার সাথে আসা 4 জন লোককে দিয়ে মাটি খুঁড়ে 47টা তাবিজ, যা কাগজে লিখে সুতা দিয়ে বাঁধা ছিল, বের করেন এবং একটা পচা গলে যাওয়া ষাঁড়ের মাথা বের করেন
এরপর তিনি বাড়ির মূল গেটের ডান পাশ খুঁড়ে সেই ষাঁড়ের মাথা কাটা শিংগুলো উদ্ধার করেন। তারপর তিনি অন্যদিকে একটা গর্ত খুঁড়ে এক পোটলা কাপড় উদ্ধার করেন। সেই পোটলা খুলে দেখা যায় বাড়ির 34 জন সদস্যের সবার শরীরের কাপড়ের অংশ ছিল, সাথে ছিল একটা তাবিজ। যেই তাবিজটা খুলে দেখা যায় অনেক লেখালেখি করা, 34 জনের নাম লেখা এবং একটা নকশা আঁকা, যেখানে দেখা যাচ্ছিল একটা ভাঙা বাড়ির উপরে শয়তানের একটা পা দেওয়া, অপর পায়ের নিচে উর্দুতে লেখা খা যাও খা যাও খা যাও, মানে এদের ক্ষতি করো। এরপর সেই হুজুর এই সমস্ত জিনিসপত্র নষ্ট করে দেন। হুজুর কিন্তু একবারও সেই বাড়িতে প্রবেশ করে তাদের ঘরে যে বসেননি। তিনি বলেন ওই ঘরে যে বসা যাবে না। তিনি বাড়ির বাইরেই অবস্থান করছিলেন। সকল কাজ সম্পন্ন করে তিনি সৈয়দ সাহেব তার ছেলেদের এবং নাতিদের ডেকে আনেন। তিনি বলেন, দেখুন, টাকা পয়সার ব্যাপার স্যাপার, কেউ হয়তো ক্ষতিটা করছে, ক্ষতিটার জোর অনেক, আপনাদের আরো বড় বিপদ হতে পারে। এদের এখানে পাঠানো হয়েছে লাশ ফেলার জন্য। আমি এই 3 কোণার জিনিসগুলো তো নষ্ট করে দিয়ে যাচ্ছি, কিন্তু ওদের শেষ কোণার কাজটা এখনো বাকি। যে কোনো দিন সেটা তারা করতে পারে। আমার পরামর্শ, আপাতত কিছুদিন আপনারা বাড়ি থেকে দূরে থাকুন, সময় অনুকূলে এলে তারপর সব ঠিক করা যাবে। তাদের বাড়ি মুন্সিগঞ্জে, তারা পারেন সেখানে যেয়ে থাকতে, কিন্তু সৈয়দ সাহেব বলে দেন তিনি তার বাসা ছেড়ে যাবেন না। হুজুর সেখান থেকে চলে যান। আসলে কি সৈয়দ সাহেব সিচুয়েশনটা বুঝতে পারেনি, এটা তাদের ভুল ছিল। হুজুর চলে যাওয়ার পর সৈয়দ সাহেব তার এক পরিচিত লোকের মাধ্যমে 2 জন হাফেজকে বাড়ি এনে রাখেন, যেন রাতে তারা কোনো কোরআন শরীফ সব সময় পড়েন। এটাও একটা ভুল কাজ ছিল। রাতে তারা যেন ঘুমাতে পারেন এবং হাফেজ 2 জন কোরআন পড়ে যাবে, যাতে করে কোরআন পাঠের কারণে কোনো জিন না আসে। 2 দিন পর সেই হাফেজদের একজন বাইরে বেরিয়ে হাঁটছিলেন। তিনি হঠাৎ টুং টং শব্দ পাচ্ছিলেন, যেভাবে কংক্রিট ভাঙার শব্দ আসে যন্ত্রপাতি দিয়ে, তেমন। তিনি তো জানতেন না পুরো সমস্যা কি। তিনি জানতেন 2 জন জিন উৎপাত করে। তিনি শব্দের পেছনে ঘুরে আবার সেই উত্তর দিকে সেই গর্তের দিকে যান, যে দেখতে পান আরেকজন হাফেজ, যিনি ঘরের ভেতর ছিলেন, তিনি পড়ে আছেন রক্তাক্ত হয়ে। কিছু মানুষরূপী জানোয়ার তার শরীরটাকে আছড়ে মেরে যাচ্ছে। তিনি ভয় পেয়ে দৌড় দিয়ে ঘরে চলে যান, কিন্তু সেখানে তিনি দেখতে পান সেই হাফেজ একদম ভালো এবং কোরআন পড়ছেন। তিনি কাঁপতে কাঁপতে যখন সেই ঘটনা শেয়ার করলেন, ঠিক তখনই তাদের দরজায় সপাটে বাড়ি মারার শব্দ হতে লাগলো এবং তারা স্পষ্ট শুনতে পেল ঘের ঘের গলায়, চলে যা, নইলে তোদের কেটে টুকরো টুকরো করে জ্যান্ত পুঁতে দেব। তারা 2 জনই চিৎকার করতে থাকে এবং তাদের চিৎকারের সাথে সাথেই সেই রুমের দরজা ভেঙে যায় কোনো ধারালো কিছুর আঘাতে, এবং কোনোভাবে তারা পালিয়ে যায় সেই বাড়ি থেকে। তো এদিকে 2 জন হাফেজের চিৎকারে বেশ কয়েকজনের ঘুম ভেঙে যায়। প্রথমে তারা ধরেছিলেন যে হাফেজরা ভয় পেয়ে পালিয়ে গেছে, বাড়ির নামে বদনাম রটে যেতে পারে, কোটি টাকার ডিল ভেঙে গেলে ক্ষতি, এজন্য উল্টে সেই হাফেজদের তারা চুরি করে পালানোর দোষ দেয়। কিন্তু তাদের এই কথার ভিত্তি ছিল না। আসলে বলতে সংকোচ নেই, সৈয়দ সাহেবরা পরিস্থিতিটা সঠিকভাবে বিশ্লেষণ করেননি। 2 দিন পর একদিন রাতে খাবার টেবিলে বসে তারা খাবার পরিবেশন করার সময় দেখতে পান খাবারে ইঁদুর মারার বিষ মেশানো ছিল। এমন ভাবে ছিল যেন মনে হচ্ছে সদ্য কেউ ছাড়িয়ে গেছে। রাতে খুব জোরে জোরে শব্দ হতো আম গাছের কাছে কুড়াল দিয়ে গাছ কাটার, ডাল ভেঙে পড়ার। বাথরুম থেকে বোটকা গন্ধ আসত এবং প্রচুর লোম পাওয়া যেত বিভিন্ন পশুর। তো সৈয়দ সাহেবের নাতিদের বাচ্চারা প্রতি রাতে ভয় পেত, ভয় পেয়ে কেঁদে উঠত। তাদের শরীরে আঁচড়ের দাগ পড়া শুরু হয়। এসব কারণে সৈয়দ সাহেবরা নাতি বউদের তাদের সন্তানদের বাড়ি ছেড়ে চলে যান, কেননা প্রচন্ড নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তারা। বাকি লোকরা চলে না যাওয়ার পেছনে কারণ ছিল জেদ। তাদের মনোভাব ছিল তাদের বাড়ি থেকে তাদের তাড়ানোর সাহস কার তারা দেখে ছাড়বেনি। একটা কথা আমি জাহিদ বলতে চাই, কিছু সময় আমাদের অনুকূলে থাকে না, অপেক্ষা করে সেই সময়টা কাটিয়ে দেওয়া উচিত। এটা জাহিদ ভাইয়ের মেসেজ। আমরা আশরাফুল মাখলুকাত, কিন্তু তারপরও তো ক্ষতির শিকার হয়ে যাচ্ছি অজ্ঞতার কারণে। আপনি যাকে চোখে দেখছেন তার সাথে পারবেন শক্তি সামর্থ্যে, কিন্তু যাকে দেখছেন না তার সাথে শক্তি প্রদর্শন করে কিছুই হবে না। বুদ্ধির প্রয়োগ করে তাকে হারানো যায়। জাহিদ ভাই এত বছর ধরে এই কাজগুলো করছে, কখনো এই ভুল করেনি, কিন্তু এখনো আমাদের মাঝে অনেকে এই ভুল করে যায়। তো জাহিদ ভাই বলেছেন, যখন আপনি এই শক্তিকে পরাজিত করে ফেলবেন, তারপর একটুখানি হিসাব করে দেখুন সে পরাজিত হওয়ার আগে কি পরিমাণ ক্ষতি করেছে আপনার। তার উদ্দেশ্য ঠিক সে সফল হয়ে যায়।
তা হচ্ছে যে কোনোভাবে ক্ষতি করা। তো কয়েকদিন পর রাত 1টার দিকে পুরো বাড়ি জুড়ে কুকুরের কান্নার শব্দ আসতে লাগলো। বাড়ির বাইরে ঝড়ের কারণে বিদ্যুৎ ছিল না, কেন যেন সবাই ঘুম থেকে জেগে ওঠেন। কিছুক্ষণ পর থেকে তারা নিজেদের ঘরেই দেখতে পান আসবাবপত্র ওটা ছুঁড়ে ফেলা হচ্ছে এদিক ওদিক, এমনকি পুরনো দিনের বড় আলমারি পর্যন্ত সরে গেল এবং এটা সরে পড়ে যায়। তো সৈয়দ সাহেবের বড় ছেলে কোন রকম ঘর থেকে বের হয়ে সবাইকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন, কিন্তু অন্ধকারের কারণে তিনি কিছু একটা সাথে হোঁচট খেয়ে পড়ে যায় এবং বিদ্যুৎ চমকানোর আলোতে কয়েক মুহূর্তের জন্য তিনি সেই কাটা মাথাটা দেখতে পান, যেটা তিনি কোরবানির রাতে রেল লাইনে সেই ভুতুরে ট্রেনের মধ্যে দেখেছিলেন। তার মানে হচ্ছিল সেই মাথাটা হাসছে এবং হঠাৎ অন্ধকারে সেই মাথাটা এসে ওনার গালে কামড় দিয়ে দেয়। তিনি চিৎকার করতে করতে উঠে যান এবং কোনোভাবে আর সবার মতো বের হয়ে যাবেন, ঠিক এমন সময়ে একটা চকচকা কুড়াল তার সামনে দিয়ে চলে যায় এবং দেয়ালে সেই কুড়ালটা বিঁধে যায়। তিনি জাহিদ ভাইকে বলেছিলেন তার স্পষ্ট মনে ছিল সেই কুড়ালের স্পর্শ তিনি পেয়েছিলেন। হয়তো 1 মিলি সেকেন্ড আগে যদি তিনি থাকতেন তবে সেই কুড়াল তার মাথায় লাগতে পারত। তারা সবাই বের হয়ে আসেন এবং প্রতিবেশীদের সাহায্য নিয়ে তারা পুনরায় বাসায় প্রবেশ করেন এবং দেখতে পান ডাইনিং টেবিলটা ভেঙে খান খান হয়ে পড়ে আছে এবং সেখানে মাটিতে চক্র আঁকা, চক্র মানে পেন্টাগ্রাম, লাল রং ছাগলের মাথা, মাটি পাতা জ্বলন্ত প্রদীপ এবং 34টি কাপড় এবং নরম মোম দিয়ে তৈরি ছোট ছোট পুতুলগুলোর উপরে সেই ছাগলের কাটা মাথা ছিল। পেন্টাগ্রামের মধ্যে আঁকা ছিল একটা শয়তানি আকৃতি, যারা এক পায়ের নিচে ছিল ছোট ছোট মানুষ, অপর পায়ের নিচে ছিল সেই লাল রঙের সুতো। তার হাতে ছিল ধারালো কিছু। এটা দেখলে মনে হবে সেই শয়তান আকৃতি তার পায়ের নিচে সেই মানুষগুলোকে ভয়াবহ নজরে তাকিয়ে আছে। এটা দেখে সৈয়দ সাহেব অসুস্থ হয়ে পড়েন এবং সেদিন হাতে যা নিতে পেরেছিলেন তা হাতে নিয়ে তারা বাড়ির থেকে ত্যাগ করেন। ঘর থেকে যা যা পারেন তারা নিয়ে বেরিয়ে যান মুন্সিগঞ্জে। বাড়িটা খালি যেন না থাকে এজন্য বাড়ি থেকে একজন দারোয়ান নিযুক্ত করা হলেও কাউকেই নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। তো এরপর বেশ কয়েকজন হুজুরের সাহায্য নেন তারা প্রচুর তাবিজ উদ্ধার করেন, কিন্তু বাসাটা শয়তানি আলামত থেকে উদ্ধার করতে পারছিলেন না। এদিকে সৈয়দ সাহেবের বড় এবং ছোট ছেলে অসুস্থ হয়ে পড়েন। তারা চলাফেরা করার শক্তি হারিয়ে ফেলেন। মুন্সিগঞ্জ যাওয়ার পরও তারা রক্ষা পাননি। সেখানে কার বাড়িতে প্রতিদিন প্রচুর পরিমাণে মাছের ঝাঁক চলে আসত। কীটপতঙ্গের উপদ্রব বেড়ে গিয়েছিল। রাত বিরাতে ঢিল পড়ত। এর মধ্যে একদিন সৈয়দ সাহেব এশার নামাজ পড়ছিলেন, হঠাৎ বিছানা থেকে পড়ে যান এবং তিনি দেখতে পান তার বিছানার নিচে একটা অজগর সাপ। তিনি উঠতে যাবেন, সেই সময় সেই সাপটা তাকে জড়িয়ে ধরে পিষতে শুরু করে। তিনি চিৎকার করতে থাকেন, আর্তচিৎকার করছিলেন এবং চাপের কারণে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন অল্প কয়েক সেকেন্ডের মধ্যেই। পরে পানি ছিটিয়ে হুঁশ আনার পর তিনি সাপের কথাটা বলেন। একটার পর একটা অঘটন ঘটেই যাচ্ছিল। পরে আরেকজন আলেম দ্বারা অনেক তদবিরের পর তাদের সমস্যা কিছুটা কম হয়। প্রায় প্রতি রাতে সেই রকম চাপ সৈয়দ সাহেব টের পেতেন, যেমনটা চাপ তিনি পেয়েছিলেন সেই বিছানার নিচে সাপ তাকে জড়িয়ে ধরার পর। দুর্বিষহ হয়ে গেছিল তাদের জীবন অনেকদিন। একজন শক্ত মানসিকতার মানুষও ভেঙে যেত। কেন এত ক্ষতি করছে? কে এত ক্ষতি করছে? কেন করছে? এই প্রশ্নের উত্তর একজন আলেম বলেছিলেন, আপনার ক্ষতি যে করেছে সে চাচ্ছে আপনাদের বরবাদি। অনেক টাকা পাবেন জমির ডিলে, এটাই সমস্যা। আপনাদের ক্ষতি আপন লোকরা করেনি, বাইরের কেউ করছে এবং তাদের সামর্থ্য আছে ক্ষতি চালিয়ে যাওয়ার। কোনো সমাধান আসছিল না। একদিন রাতে বাড়ি ফেরার সময় সৈয়দ সাহেবের বড় ছেলে এবং ছোট ছেলে দেখতে পান 4 জন কালো কাপড় পরা লোক কলস কাঁধে নিয়ে বাড়ির মূল দরজা দিয়ে বেরিয়ে গেল। তারা দ্রুতই চেঁচামেচি করতে করতে বাড়িতে প্রবেশ করে দেখতে পান একটা কাঁচা ময়দা এবং মোম মেশানো পুতুল বাড়ির উঠানে রাখা এবং তার চারপাশে মাটিতে ধারালো কিছু দিয়ে লেখা। তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং একটা লাঠি নিয়ে সেই পুতুলটা তারা বাড়ি মেরে ভেঙে ফেলে। একটা বাড়ি সেই পুতুলের লাগার পর তারা বিড়ালের একটা বিকট ডাক শুনতে পায়। পুনরায় বাড়ি মারলে তারা আবারও সেই বিড়ালের ডাকটা শুনতে পায়। এবার সেই ডাকটা সেখানে উপস্থিত সবার একদম পেছন থেকে আসে এবং চারপাশের গাছগুলোতে আলোড়ন শুরু হয়ে যায়। সেই রাতে একজন লোক এনে সেই পুতুল সরানো হয়। সেই পুতুল শখানেক পিন গাঁথা ছিল সেই পুতুলের ভেতর। বিচ্ছিন্ন অনেক কিছুই ঘটে যাচ্ছিল। বেশ ঘটছিল সৈয়দ সাহেব তার বড় এবং ছোট ছেলের সাথে। এভাবে 4-5 মাস চলে যায় এবং ভাগ্যের লিখনে সৈয়দ সাহেবের নাতির সাথে জাহিদ ভাই দেখা হয়।
তো সৈয়দ সাহেবের নাতি জাহিদ ভাইকে সবকিছু বলে নাই, কারণ তিনি বলেন তাদের গ্রামের বাড়িতে একটা বাগান আছে, বেশ কয়েকজন হুজুর চেষ্টা করছেন সেই বাগানে ঢুকতে, কারণ তারা জানতে পেরেছিল সেই বাগানে এমন কিছু আছে যার দ্বারা জানা যাবে কে তাদের ক্ষতি করছে। বেশ কয়েকটা তাবিজ তারা বের করে এনেছিলেন, কিন্তু তা দিয়ে জানা যায়নি কে ক্ষতি করেছে, কারণ সে একটার পর একটা ক্ষতি করেই যাচ্ছিল। এজন্য একটা ক্ষতি কাটিয়ে দেওয়া হলেও 2-3 দিন পর আবারও আরেকটি ক্ষতি হতো। তার সাথে তো কথা বলার সময় জাহিদ ভাই লক্ষ্য করে কেমন জানি তাড়াহুড়া করে কথা বলছে, খুব এক্সাইটেড হয়ে, ধীরে ধীরে ইমোশনাল হয়ে পড়েন এবং তাদের সুখের পরিবারের এই হালটা তিনি সহ্য করতে পারছিলেন না। উনি চলে যাওয়ার সময় যখন জাহিদ ভাইয়ের সাথে হাত মেলালেন, ঠিক সেই সময় এক পলকে জাহিদ ভাই কিছু একটা দেখলো লাল আকাশ, ভেঙে যাওয়া একটা গাছের নিচে 4 জন দাঁড়ানো। ওনার হাত ছাড়ার সাথে সাথে জাহিদ ভাইয়ের একটা ক্লান্তি অনুভব হলো। জাহিদ ভাই ওনাকে কিছু বুঝতে দিল না। রাতে জাহিদ ভাই আমির সাহেবকে জানায় সবিস্তারে যা যা সৈয়দ সাহেবের নাতি জাহিদ ভাইকে বলেছেন। জাহিদ ভাই প্রশ্ন ছিল কে এইভাবে তাদের পেছনে লেগে আছে, কারণ জাহিদ ভাই ধারণা ছিল এটা হিংসা বা শুধুমাত্র ক্ষতির উদ্দেশ্য নিয়ে করা হয়নি, অন্য কারণ আছে অবশ্যই। তো জাহিদ ভাই আমির সাহেব জাহিদ ভাইকে কিছুক্ষণ পর বলেন যে ক্ষতি করেছে আগে তাকে দেখতে হবে, জাহিদ বাগান থেকে সেই জাদুর জিনিসপত্র বের করতে হবে। এরপর জাহিদ ভাই এরপরে আমি বলতে পারবো যে কে করেছে, কেন করেছে। তো জাহিদ ভাইকে উনি শিখিয়ে দেন নিয়ম কানুন এবং জাহিদ ভাইকে তিনি বলেন কাল আসরের পর তাদের ঢাকার বাসায় যাও, যে যেখানে দেখো সমস্যা আছে কিনা, আমার মনে হয় না সমস্যা আছে, তাদেরকে ফিরিয়ে আনো সেই বাড়িতে যদি খারাপ লোকগুলোকে সরাতে পারো। যেই সমস্ত খারাপ জিনিসপত্র তুমি পাবে তা তুমি 333 বার একটা সূরা পরে ফু দিয়ে সরিয়ে সেসব সরিষা তেলে সেই জিনিসপত্রগুলো পুড়িয়ে দিবে এবং বাড়ির উঠানে পুরাবে, জমজমের পানি ছিটিয়ে দিবে সেই খারাপ জিনিসপত্র উদ্ধার করার জায়গায়। মনে রেখো যাতে রাতে করা যাবে না, তাই আসরের পর করতে হবে এবং তোমাকে একা করতে হবে। জিনিসপত্রগুলো ধ্বংস হলে বাড়িটা কালো ছায়া থেকে মুক্তি পাবে। তো আমির সাহেবের কথা মতো পরদিন সৈয়দ সাহেবের নাতিকে নিয়ে জাহিদ ভাই সেই বাড়িতে প্রবেশ করে। তাদের উঠানে সৈয়দ সাহেবের নাতিকে রেখে সেই বাড়ির ভেতরের গেট বাড়িতে ভেতর ঢোকার গেটে দাঁড়ায় এবং 3 বার ইচ্ছা করে কাশি দেয়। জাহিদ ভাই স্পষ্ট বুঝতে পারছিল দ্বিতীয় তলা থেকে কেউ তাকিয়ে আছে জাহিদ ভাইয়ের দিকে। জাহিদ ভাই ঘরে প্রবেশ করতেই ডান দিকের একটা দরজায় চোখ পড়ে জাহিদ ভাইয়ের। মনে হচ্ছিল দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে দেখছে জাহিদ ভাইকে। জাহিদ ভাই ভয় না পেলেও ক্লান্তি অনুভব করছিল এবং শরীর কাটা দিচ্ছিল। তো জাহিদ ভাই সেই দরজা খুলে ফেলে এবং সেটা ছিল তাদের কিচেন, এবং ফ্লোরে একটা আজ জ্বলা মোম জ্বলে যাওয়া মোম পড়তে থাকে দেখে, এবং গোল একটা চক্রের ভেতর। জাহিদ ভাই সেই মোমটা তুলে নিয়ে বাইরে ছুঁড়ে মারে এবং ঠিক তখনই জাহিদ ভাই শুনতে পায় দোতলায় দৌড় দিয়ে চলে যাওয়ার শব্দ। জাহিদ ভাই বের হয়ে তাদের ডাইনিং টেবিলের দিকে কাছে যায়। 3 ভাগ হয়ে পড়েছিল সেই টেবিলটা। জাহিদ ভাই সেই পেন্টাগ্রামটা দেখে, যে পেন্টাগ্রামটা সর্বশেষ তারা বের হয়ে যাওয়ার দিন দেখেছিল। অনেক জায়গা দিয়ে অনেক কিছু মুছে গেলেও শয়তানের মুখের আকৃতি ছিল। এবং জাহিদ ভাই জানে না যে কেন সেই সময় তার মনে হচ্ছিল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। জাহিদ ভাই ঘুরে তাকালে কাউকেই দেখে না এবং দোতলার এক ঘরে যেয়ে দেখতে পায় দেয়ালে একটা মরা পাখির শুকনো দেহ ঝুলে আছে এবং তার নিচে প্রচুর পাখির পালক ছড়ানো ছিটানো অবস্থায় পড়া। জাহিদ ভাই সেই পালক এবং শুকিয়ে যাওয়া পাখিটা বাইরে নিয়ে আসে, আর ঠিক তখনই 3-4টা পাতিল পড়ার শব্দ জাহিদ ভাই দোতলা থেকে শুনতে পায়। এরপর আরেকটা ঘরে ঢুকে জাহিদ বেশ কিছু ছোট ছোট পুতুল দেখতে পায়। আর যখন জাহিদ ভাই পুতুলগুলো তুলতে যাবে, বিকট ভাবে বিড়ালের ডাক তাকে জাহিদ ভাই শুনতে থাকে এবং আচমকা শব্দের কারণে জাহিদ ভাই ভরকে যায়। তো জাহিদ ভাই পায়ের নিচ কাছে বেদ দিয়ে ফ্লোর মারলে যেমন শব্দ হয় ঠিক সেমন শব্দ পেতে লাগে। এইবার হাতে রিংটা পরে জাহিদ ভাই পুতুলগুলো নিয়ে চলে আসে। জাহিদের মনে হচ্ছিল জাহিদ ভাইয়ের পেছনে বড় বড় দা হাতে বেশ কয়েকজন ছুটে আসছে তাকে মারবে, কিন্তু অনেক সাহস করে দাঁতে দাঁত চেপে এই তো আরেকটু দূর এটা মনে মনে বলতে বলতে সেই বাড়ি থেকে বেরিয়ে আসে এবং আগে থেকেই তিনি যে সূরাটা পড়েছিলেন সেটা 333 বার পরে ফু দেয়া সরিষা তেল দিয়ে তারপর কেরোসিন তেল দিয়ে সেই জাদুর পুতুল মোম পালক কাপড় এগুলি তিনি জ্বালিয়ে দেন। এবং জাহিদ ভাই বুঝতে পারছিল এক এক করে জাহিদ ভাইয়ের পেছন থেকে সেই বাড়ির জানালাগুলো দিয়ে বেশ কিছু কালো ছায়া সেই বাড়ি ছেড়ে চলে যায়। এবং প্রায় 3 দিন সৈয়দ সাহেবের পরিবার সবাইকে ফোনে অনেক বুঝিয়ে
জাহিদ ভাই বাড়িতে নিয়ে আসে এবং তাদের বলে যে মুন্সিগঞ্জের বাড়ির পাশের বাগান থেকে জাদুর জিনিসপত্র বের করার পর একটা স্থায়ী সমাধান হতে পারে। আসলে তাদের বিশ্বাসটা তছনছ হয়ে গিয়েছিল। তারা প্রথম ভয় পেলেও পরে তারা আর ভয় পাচ্ছিলেন না। কিন্তু সৈয়দ সাহেবের নাতির বউ এবং তাদের সন্তানদের সেই বাড়িতে ফিরতে আমির সাহেব না করছিলেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তাদের গ্রামের বাড়ির সমস্যা সমাধান হচ্ছে। কিছুদিন পর জাহিদ ভাই তাদের গ্রামের বাড়িতে যায়। মাগরিবের পর আমির সাহেব আসে এবং জাহিদ ভাই কিছু নিয়ম শিখিয়ে দেয়। সৈয়দ সাহেবের এক আত্মীয় জাহিদ ভাইকে নিয়ে যান তাদের মালিকানাধীন একটা বাগানের সামনে। সেই বাগান, যেই বাগানের কথা আমির সাহেব জাহিদ ভাইকে বলেছিলেন। সৈয়দ সাহেবের আত্মীয়কে জাহিদ ভাই চলে যেতে বলে। কিছুটা নিচু জমির পাশেই উঁচু একটা জমিতে সেই বাগান। অন্ধকারের কারণে জাহিদ ভাই ঠাহর করতে পারছিলেন না কিসের বাগান এটা। ঠাহর মানে বুঝতে পারছিলেন না। ফোনের আলো জ্বালিয়ে আমির সাহেব ইশারায় জাহিদ ভাইকে ইশারা দেন যে ঢোকো। তো আমির সাহেব বলে দিয়েছিলেন যদি বাগানে প্রবেশ করেন তবে কোনো কিছুই বের করে আনা যাবে না। যদি জাহিদ ভাই যায় তবে সমস্যা হবে না। এবং জাহিদ ভাই ভেতরে কিছু দূর হেঁটে যায় এবং আচমকায় জাহিদ ভাই ভয় পেতে শুরু করে। ফোনের আলো থাকা সত্ত্বেও চারপাশ ঘন কালো রাতের মতো লাগছিল। জাহিদ ভাই আবারও দুই চোখের পেরিফেরাল ভিশনে দেখতে পাচ্ছিল কালো কালো ছায়া এসে জড়ো হচ্ছে জাহিদ ভাইয়ের চারপাশে। এবং দ্বিতীয় কিছু না ভেবে জাহিদ ভাই চোখ ঘুরিয়ে কিছু না করে বের হয়ে আসে। সেদিন আর কিছু করতে পারেনি। পরদিন মাগরিবের সাথে সাথে সেখানে যায়। তখন অন্ধকার হয়নি, আকাশটা তখনও লাল ছিল। জাহিদ ভাই ঢুকে সেই বাগানে এবং হেঁটে হেঁটে একটা গাছের নিচে জাহিদ ভাই নজর যায়। ভাঙা একটা গাছ, তার পাশে দাঁড়িয়ে আছে চারজন লোক কালো কাপড় পরা। জাহিদ ভাই কি মনে করে যেন তাদের উপরে তাকিয়ে দেখে আকাশটা লাল। সাথে সাথে মনে পড়ে যায় জাহিদ ভাই সৈয়দ সাহেবের নাতির হাত ধরার সময় ঠিক এই মুহূর্তটাই দেখেছিল। জাহিদ ভাই আম গাছের দিকে তাকালে আর কাউকেই দেখছিল না এবং কোনো কিছু না বুঝেই মনের অগোচরে দৌড় দিয়ে বের হয়ে আসে। আমির সাহেব কিছুক্ষণ জাহিদ ভাইকে বুঝান এবং তার মনকে শান্ত করেন। মনের জোর নিয়ে অনেকক্ষণ পর আবার সেই বাগানে প্রবেশ করে এবং কোনো ভাবনাকে প্রশ্রয় না দিয়েই দ্রুত হেঁটে সেই ভাঙা গাছের গোড়ার মাটিটা হাত দিয়ে সরাতে শুরু করে। জাহিদ ভাইয়ের বেশ কিছু কাপড়ের পোটলা পায়। আর কিছু না পেয়ে যখন ফিরে আসবে ঠিক তখনই দূর থেকে আমির সাহেব বলেন, আরেকটু খুঁজো তো। ওনার কথায় জাহিদ ভাই পুটলিগুলো ফেলে যখন খুঁড়তে শুরু করে তখন জাহিদ ভাইয়ের চারপাশে মাটির ঢিল এসে পড়তে লাগলো। বিড়ালের কান্না, বিকট কান্নার শব্দ আসলো জাহিদ ভাইয়ের পেছন থেকে। বেশ কয়েকটা ছোট ছোট গাছের ডাল জাহিদ ভাইয়ের পাশে এসে পড়তে লাগলো। প্রচন্ড চাপে গোলমাল হয়ে জাহিদ ভাই আয়াতুল কুরসিও ঠিক মতো পড়তে পারেনি। জাহিদ ভাই ততক্ষণ একটা টিনের বাক্স পেয়ে যায়। আর ঠিক তখনই জাহিদ ভাই শুনতে পাচ্ছিলেন একটা ষাঁড়ের ডাক। ঠিক জাহিদ ভাইয়ের সামনে অল্প আলোতে দেখতে পাচ্ছিল একটা ষাঁড় দাঁড়ানো। জাহিদ ভাই ভয় পেয়ে কোনোভাবে দৌড় দেয় সেই নিচু জমিটার উপর, যে উপরে পড়ে। জাহিদ ভাইয়ের পা মচকে যায় ঠিক তখনই। জাহিদ ভাই ব্যথার কারণে পা নাড়াতে পারছিল না। আর তখনই সেই ষাঁড়টা বাগানের সামনে সীমানায় দাঁড়িয়ে ফোঁস ফোঁস করছিল। জাহিদ ভাই দেখতে পায় আমির সাহেব জাহিদ ভাইয়ের পাশে দাঁড়িয়ে আছে। তিনি শান্ত করেন এবং সেই টিনের বাক্সটা নিজের হাতে নিয়ে নেন। এরপর অনেক কষ্ট করে ঢাকায় ফিরে আসে। 3 দিন পর আমির সাহেব রাতে আসেন এবং তিনি বলেন সৈয়দ সাহেবের ক্ষতি করেছেন তাদের গ্রামের একজন, যিনি দেখতে মনে হবে আলেম কিন্তু সে একজন খারাপ লোক। 1 বছর আগে এতিমদের নামে টাকা তুলে সেই ব্যক্তি সেই টাকা আত্মসাৎ করে, যার প্রেক্ষিতে তাকে গ্রাম্য সালিশে জুতা পেটা করা হয়। সেই জুতা পেটার কাজটা সৈয়দ সাহেবের বড় ছেলে এবং ছোট ছেলে করেছিলেন। সেই অপমানে সেই ব্যক্তি সেই গ্রাম ছেড়ে চলে যায় এবং একজন তান্ত্রিকের দ্বারা বান মারার চেষ্টা করে যেতে থাকে। সফল না হয় সে আরেকজন কাফেরের কাছে যায়, যাকে দিয়ে কোরবানির দিন হারাম উপায়ে, যেটা জাহিদ ভাই আমাদেরকে বলতে চাইছে না, তারা সর্বনাশ করেন বান মেরে, যার ফলে এত ঘটনা এত ক্ষতির শিকার হয়েছে তারা। সেই লোক আর ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ, তাদের খুঁটির জোর ভেঙে দিয়েছে। এরপর তিনি কিছু পানি পড়া দিয়ে দেন বাড়িতে 41 দিন ব্যবহার করার জন্য। জাহিদ ভাই কিন্তু তাদের এই ব্যাপারে কিছুই আর বলেনি, শুধু মাত্র বলেছে ইনশাল্লাহ আর সমস্যা হবে না, যে ক্ষতি করতো সে আর ক্ষতি করতে পারবে না। এরপর থেকে জাহিদ ভাইয়ের জানা মতে আর কোনো সমস্যা হয়নি তাদের। তো জাহিদ ভাই বলেছেন ঘটনাটা বড়, যাই এখনো সেই ঘটনা তার কাছে চোখের সামনে ভেসে ওঠে এবং তাই সবকিছু তার মনে আছে। মাফ করবেন, ঘটনাটা বেশ বড় হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার। ঘটনাটা প্রায় 8 বছর আগের।
তখন আমি কলেজে পড়তাম। আমাদের গ্রামের বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলায়। এখন আমরা সবাই ঢাকায় থাকি, তাই গ্রামে খুব কম যাওয়া হতো। সেই সময় হঠাৎ একদিন আমার চাচাতো ভাইয়ের ফোন এলো। সে বলল তাদের বাড়িতে একটা মিলাদ হবে, তাই সবাইকে গ্রামের বাড়িতে যেতে হবে। অনেকদিন গ্রামে যাই না, তাই আমিও খুব খুশি হলাম। পরের দিন সকালে আমরা বাসে করে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। বিকেলের দিকে বাড়িতে পৌঁছালাম। গ্রামের পরিবেশটা অনেক শান্ত, চারিদিকে গাছ, পুকুর, ধানের জমি। বাড়িতে গিয়ে সবাই খুশি হলাম। তারা সবাইও খুশি হলো। দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি বিকেল হয়ে গেছে। তখন মনে পড়লো আমার ছোটবেলার বন্ধু সজল এই গ্রামেই থাকে। তার সাথে অনেক বছর দেখা হয়নি। আমি ভাবলাম একটু ওর সাথে দেখা করে আসি। আমাদের বাড়ি থেকে সজলের বাড়ি যেতে প্রায় 15 মিনিট হাঁটতে হয়। মাঝখানে একটা পুরনো বট গাছ আছে। ছোটবেলায় আমরা প্রায়ই ওই গাছের নিচে বসে গল্প করতাম। আমি হাঁটতে হাঁটতে সেই বট গাছের কাছে পৌঁছলাম। হঠাৎ দূর থেকে দেখলাম গাছের নিচে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কাছে যেতেই বুঝলাম সে সজল। আমি অবাক হয়ে বললাম, আরে সজল, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? এখানে দাঁড়িয়ে আসিস কেন? সে একটু হেসে বলল, তোর জন্যে অপেক্ষা করছিলাম। আমি বললাম, আমি তো আজই গ্রাম থেকে এসেছি, তুই জানলি কিভাবে? সে শুধু হাসলো, কোনো উত্তর দিল না। আমরা দুজন বট গাছের নিচে বসে গল্প করতে লাগলাম। কিন্তু একটা জিনিস আমি খেয়াল করলাম, সজলের কথা বলার ধরনটা একটু অদ্ভুত লাগছিল। আগের মতো চঞ্চল না, খুব শান্ত। হঠাৎ দেখি চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে। আমি বললাম, চল তোর বাড়ি যাই, আঙ্কেল আন্টির সাথে দেখা করি। সজল মাথা নাড়িয়ে বলল, আজ না, আরেকদিন যাবি। আমি বললাম, তাহলে তুই আমার সাথে আমাদের বাড়ি চল। সে একটু চুপ করে থেকে বলল, আমি যেতে পারবো না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? সে ধীরে ধীরে বলল, আমি তো এখন এখানেই থাকি। তার কথাটা শুনে আমার গা কেমন যেন শিউরে উঠল। আমি বললাম, মানে? সে শুধু হালকা করে হাসলো, তারপর বলল, তুই এখন বাড়ি যা, রাত হয়ে যাচ্ছে। আমি আর কিছু বুঝতে পারলাম না, মনে হলো সে মজা করছে। তারপর আমি বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। কিছু দূর গিয়ে পিছনে তাকিয়ে দেখি বটগাছের নিচে কেউই নেই। আমি ভেবেছিলাম সে হয়তো আগেই চলে গেছে। বাড়িতে গিয়ে দেখি সবাই উঠানে বসে গল্প করছে। আমার চাচা আমাকে জিজ্ঞেস করলো, এত দেরি হলো কেন? আমি বললাম, সজলের সাথে দেখা হয়েছিল বট গাছের নিচে, ওর সাথেই গল্প করছিলাম। আমার কথা শুনে হঠাৎ সবাই চুপ হয়ে গেল। চাচা ধীরে ধীরে বললেন, কি বললি? সজলের সাথে দেখা হয়েছে? আমি বললাম, হ্যাঁ, এই তো একটু আগেই দেখা হয়েছে। চাচা একটু অবাক হয়ে বললেন, সজল তো 3 বছর আগে মোটর সাইকেল দুর্ঘটনায় মারা গেছে, আর ঘটনাটা ওই বট গাছের কাছেই হয়েছিল। এই কথা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল, মাথাটা ঘুরতে লাগলো। আমি যেন কিছুই বুঝতে পারছিলাম না। সেই রাতেই আমার ভয়ানক জ্বর চলে আসে। পরের দিন গ্রামের এক হুজুর এসে আমাকে পানি পড়া দেয় এবং একটা তাবিজ দেয়। এরপর থেকে আমি কখনো ওই বট গাছের দিকে যাইনি। কিন্তু আজও যখন সেই দিনের কথা মনে পড়ে, সত্যি কি আমি সজলের সাথে কথা বলেছি নাকি অন্য কিছু ছিল, সে প্রশ্নের উত্তর আজও আমার জানা নেই। তো কেমন লাগলো ঘটনাটি সবাই কমেন্ট করে জানাবেন। আমার নেক্সট ঘটনাটি যে পাঠিয়েছেন তার নাম মিম। তো চলুন ঘটনাটি শুরু করা যাক। রাত তখন প্রায় 12টা। চারিদিকে এক অদ্ভুত নীরবতা।
মাঝে মাঝে দূরে কোথাও শিয়ালের ডাক শোনা যাচ্ছে। গ্রামের সেই ছোট্ট বাড়িটার চারপাশে যেন অন্ধকারের চাদর মুড়ে আছে। মৌ সেই রাতে একা ঘরে বসেছিল। বাবা মা দুজনেই পাশের গ্রামের আত্মীয়ের বাড়িতে গেছেন। মৌ পড়ার টেবিলে বসে বই পড়ছিল। সামনে পরীক্ষার জন্য পড়তে হবে অনেক। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আজ তার মন পড়াশোনায় একদম বসছে না। মাঝে মাঝে মনে হচ্ছে কেউ যেন তার দিকে দেখছে। মৌ মাথা জাগিয়ে ভাবনাটা ঝেড়ে ফেলতে চাইল। ধুর, এসব ভাবছি কেন, নিজেই নিজেকে বলল সে। হঠাৎই বাইরে বাতাস একটু জোরে বইতে শুরু করলো। জানালার পর্দা দুলে উঠল। জানালাটা আধ খোলা ছিল। ঠান্ডা বাতাস এসে ঘরের ভিতর ঢুকছে। মৌ উঠে জানলা বন্ধ করতে গেল, কিন্তু জানলার কাছে যেতেই তার বুকটা হঠাৎ কেঁপে উঠল। জানলার উপাশে যেন কেউ দাঁড়িয়ে আছে। মৌ থমকে গেল। তার মনে হলো অন্ধকারের একটা অন্ধকারের মধ্যে মানুষের ছায়া দেখা যাচ্ছে। খুব স্পষ্ট না, কিন্তু একটা অবয়ব। সে চোখ কুঁচকে তাকালো। কে কে ওখানে? একটু কাপা গলায় বলল সে, কিন্তু কোনো উত্তর নেই, শুধুই বাতাসের শব্দ। মৌ ভাবলো হয়তো গাছের ছায়া। সে আবার জানলার দিকে তাকালো। এবার কিছুই নয়, বোধ হয় ভুল দেখেছি, নিজেকে বোঝালো সে এমনটা। জানালাটা বন্ধ করে আবার টেবিলে গিয়ে বসে পড়ল। কিন্তু কয়েক মিনিট পরে আবার একটা শব্দ পেল, টক টক টক। মনে হলো কেউ জানলায় টোকা দিচ্ছে। মৌ এর বুক ধরফর করে উঠল। সে ধীরে ধীরে মাথা তুলে জানলার দিকে তাকালো। পর্দার ওপাশে যেন আবার একটা ছায়া। এবার ছায়াটা একটু নড়ল। মৌয়ের গা কাটা দিয়ে উঠল। বলল, কে ওখানে? কিন্তু কোনো শব্দই নেই। কিছুক্ষণ চুপচাপ বসে রইল মৌ। তারপর সাহস করে আবার জানলার কাছে গেল। ধীরে ধীরে পর্দাটা সরালো, কিন্তু বাইরে তাকিয়ে সে হতভম্ব হয়ে গেল। কেউই নেই, শুধু অন্ধকার আর কয়েকটা গাছ। মৌ একটু বিরক্ত হয়ে বলল, আজ মনে হয় আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। সে আবার জানালাটা বন্ধ করতে গেল। ঠিক তখনই জানলার কাছে একটা মুখ ভেসে উঠল। একটা ভয়ঙ্কর চেহারা। মুখ ছিল ফ্যাকাশে সাদা, চোখ দুটো অস্বাভাবিক বড় আর লাল, ঠোঁটগুলো কালো হয়ে গেছে, যেন বহুদিন ধরে কোনো মৃত মানুষের মুখ। মৌ চিৎকার করে উঠল। সে পিছিয়ে গিয়ে মেঝেতে পড়ে গেল, কিন্তু আবার যখন তাকালো কিছুই নেই। জানালার বাইরে আগের মতোই অন্ধকার। মৌর শ্বাস দ্রুত উঠোনামা করছে। না, এটা সত্যি না, আমি ভুল দেখেছি। নিজেই নিজের সাথে কথা বলতে লাগলো সে। কিন্তু তখনই আবার সেই শব্দ, টক টক। জানালায় আবার টোকা পড়ল। এবার মৌ আর জানালার কাছে গেল না। সে কোণের দিকে গিয়ে বসে পড়ল। হঠাৎ জানালাটা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল, কড়কড় শব্দ করে। ঠান্ডা বাতাস এক ঝাপটা দিয়ে ঘরে ঢুকলো। মোর মনে হলো যেন কেউ জানলা দিয়ে ভেতরে ঢুকলো। সে কাঁপতে কাঁপতে বলল, কে কে তুমি? নীরবতা। তারপর ঘরের কোণে একটা ফিসফিস শব্দ এলো, মৌ, তুমি আমাকে দেখেছো? মৌয়ের গা দিয়ে কাঁটা দিয়ে উঠল। সে বলল, কে কে তুমি? কাঁদো কাঁদো গলায় বলল সে। অন্ধকারের মধ্যেই ধীরে ধীরে একটা অবয়ব তৈরি হতে লাগলো। সে একই মুখ, জানালার বাইরে সে চেহারা, ভয়ঙ্কর ফ্যাকাশে মৃত মানুষের মতো। সে ধীরে ধীরে মৌয়ের দিকে এগিয়ে আসছে। মৌ চিৎকার করে বলল, আমাকে ছেড়ে দাও। মুখটা হেসে উঠল, এক ঠান্ডা বিকৃত হাসি। আমি তো এখানেই ছিলাম অনেক দিন ধরে। মুখ বুঝতে পারছিল না কি করবে।
সে দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা খুলছে না, যেন বাইরে থেকে কেউ বন্ধ করে রেখেছে। পিছন থেকে সে ভয়ঙ্কর কণ্ঠস্বর, পালাতে পারবে না। মৌ ধীরে ধীরে ঘুরে তাকালো, সে চেহারা ঠিক তার পেছনে দাঁড়িয়ে, এবার খুব কাছে, মুখটা একেবারে তার সামনে। ঠান্ডা একটা হাত তার গলা ছুঁয়ে গেল। মৌ চোখ অন্ধকার হয়ে আসতে লাগলো, তারপর সব নিস্তব্ধ। পরের দিন সকালে প্রতিবেশীরা মৌয়ের বাড়ির দরজা ভাঙলো, কারণ রাতভর তার চিৎকার শুনেছিল। ঘরে ঢুকে সবাই হতভম্ব হয়ে গেল। মৌ মেঝেতে পড়ে আছে, নড়ছে না, তার চোখ দুটো খোলা, মুখে জমে আছে ভয়ঙ্কর আতঙ্কের ছাপ। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা ছিল জানালার কাচের ভিতর দিক থেকে আঁচড়ের দাগ, আর কাচের উপর একটা অদ্ভুত ছাপ, যেন কেউ বাইরে থেকে মুখ ঠেকিয়েছিল। সে মুখের আকৃতি এখনো কাচে লেগে আছে। গ্রামের লোকেরা সেই ঘটনা ঘটার পর থেকে বলে, মৌ যেদিন জানালার বাইরে সেই চেহারাটা দেখেছিল, সেদিন সে একা ছিল না, কারণ সেই জানলার বাইরে আজও মাঝে সাথে একটা ফ্যাকাশে মুখ দেখা যায়। কেউ যদি সেই মুখের দিকে তাকায়, সে আর কখনো সকালে জেগে ওঠে না। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা আমাদের ঘটনা প্রতিদিন শোনেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে ঘটনাগুলো তুলে ধরেছি, জানি না আপনাদের এই ঘটনাগুলো কেমন লাগছে বা আমাদের ঘটনাগুলো কেমন লাগছে। অনেকেই কিন্তু আমাদের ঘটনা খুব বেশি শুনছিলেন, এখন কিন্তু তারা আমাদের ঘটনা খুবই কম শুনছেন। এটা আসলে একটু দুঃখজনক বিষয় আমাদের কাছে। আমরা অনেক কষ্ট করে ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা একটু ঘটনাগুলো যদি ভালো করে শুনতেন তাহলে আমি মনে করি যে আমাদের এই যে কষ্ট করে ঘটনাগুলো বানানো, এটা সাকসেস হতো। আপনারা একটু প্লিজ একটু আপনারা ঘটনাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আমরা আপনাদের জন্যই কিন্তু প্রতিনিয়ত রাত 10টায় নতুন নতুন ভয়ঙ্কর সকল ঘটনা এই লং ভূত এফএম চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে চাই। লিসেনার্স, আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান আমাদের কমেন্ট করবেন, আমরা সেই ধরনের ঘটনাই আপনার সামনে তুলে ধরবো। আমরা ভূত এফএমকে ভালোবাসি, ভূত এফএমকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়ার প্রত্যাশায় কাজ করছি। আপনারা যারা যারা ভূত এফএম ভালোবাসেন তারা অবশ্যই ভূত এফএমকে সাপোর্ট করবেন। ভূত এফএমের এই ঘটনাগুলো আপনারা ভালোবাসবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আমাদের ঘটনাগুলো অনেক অনেক মানুষের কাছে, যারা অনেক আগে থেকে ভূত এফএম ভালোবাসতো তাদের কাছে চলে যাবে। আপনারা একটু আমাদেরকে এই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে হেল্প করবেন। আমরা ভূত এফএমকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়ার একটা আকাঙ্ক্ষা আপনাদের দিব। আমরা আরও কঠোর পরিশ্রম করব, আমরা আপনাদের জন্য কঠোর পরিশ্রম করতেই চাই। আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা ঘটনাগুলো আপনাদের বিভিন্ন জায়গায় অনেক ঘটনা ঘটে যাচ্ছে, যা আমি আপনি কেউ জানছি না। অনেক ঘটনা আছে রহস্যর ছায়াতলে ঢাকা পড়ে গেছে। সেই ঘটনাগুলো আমি আমার লিসেনারদের কাছে অনেক রিকোয়েস্ট করে অনেকভাবে সেই ঘটনাগুলো কালেক্ট করি, শুধুমাত্র তাদের জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরবো এটার জন্য। যাই হোক,